আসসালামু আলাইকুম। আমরা সেন্টেন্সের হাতে খড়ি নিতে না নিতেই শুরু করলাম সামারি রাইটিং, তাই না? এর পেছনে কারণটা কি একটু বুঝি। কারণটা একটু বোঝেন। আমরা বলি কি যে পড়া লেখা না, নাকি পড়াশোনা, পড়াশোনা, লেখাপড়া। যদি আমি বলি পড়ালেখা, এটা আমরা একটু বোঝেন। পড়া হচ্ছে রিডিং, আর লেখা কি? রাইটিং। যাদের মধ্যে পড়ালেখা সম্পর্কিত জ্ঞান থাকে তারা অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। আর যারা পড়তে পারে না, লিখতে পারে না, শুধু বলতে পারে, তারা নিরক্ষর হতে পারে। তো আমাদেরকে পড়ার মধ্য দিয়ে লেখা শিখতে হবে। এই ধারাবাহিকতায় আমরা কতগুলো প্যাসেজ নিব, সেগুলো পড়ব। এরকম কমপক্ষে 4 থেকে 5টা প্যাসেজটা করে পড়ব। পড়ে আমরা আমাদের রিডিং স্কিল সমৃদ্ধ করব। শুধু প্যাসেজটা পড়লেই আপনার রিডিং স্কিল সমৃদ্ধ হবে না। প্যাসেজ পড়ার সাথে সাথে আপনাকে কিছু কাজ করতে হবে, সেগুলোর মধ্য দিয়ে আপনার রিডিং স্কিল সমৃদ্ধ হবে। সেই কাজগুলো কি কি, এটা বোঝার জন্য আজকের ক্লাসে পুরোটা সময় আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমরা একটা প্যাসেজ পড়ে যদি সেই প্যাসেজের মূল ভাবটাকে নিজেদের মতো করে সংক্ষেপে লিখতে পারি, তখনই আপনার রিডিং স্কিল সমৃদ্ধ হবে। অর্থাৎ আপনি প্যাসেজটা পড়ে কি বুঝলেন, সেটি যদি আপনি নিজের মতো করে অল্প শব্দে বানিয়ে লিখতে পারেন, তাহলে আপনার রিডিং স্কিল সমৃদ্ধ হবে। তো সেক্ষেত্রে অল্প শব্দে লেখার মানে কি? অল্প শব্দে লেখার মানে হলো আপনাকে সামারি লেখা শিখতে হবে। ওকে, তো সামারি বিষয়টা কি? আমরা বলি যে সংক্ষেপে লেখা মূল ভাবটা না। আচ্ছা, তো আমরা সামারি সম্পর্কিত কিছু তথ্য লিখে নেই। যাদের শেখার প্রচন্ড ইচ্ছা তারা অবশ্যই আমার সাথে লিখে নেবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমত, যদি আপনি সামারি লিখতে যান, একটু আমার সাথে লিখে নেবেন প্লিজ। মূলত অল্প শব্দে একটা গল্পের মেইন থিম, অল্প শব্দে গল্পের মেইন থিম বা মূল বিষয়কে সংক্ষেপে বর্ণনা করা। হ্যাঁ, সংক্ষেপে বর্ণনা করাই সামারি। তার মানে আপনি একটা প্যাসেজ পড়বেন বা একটা গল্প পড়বেন, একটা আর্টিকেল পড়বেন, পরে আপনি কি বুঝলেন সেই গল্পের মেইন থিমটাকে বা মূল বিষয়টাকে সংক্ষেপে আপনি উল্লেখ করবেন। এইটাই হলো সামারি। তো ছোটবেলা থেকে আমাদের সামারি লেখার সবারই অভ্যাস আছে। আমরা কিভাবে সামারি লিখতাম? আমরা প্যাসেজের প্রথম লাইনটা নিতাম, মাঝখানে 2 লাইন নিতাম, শেষে 1 লাইন নিতাম, হয়ে যেত সামারি। এগুলো দিয়ে মার্কস পাওয়া যাবে না। এই জন্যই সামারি লিখতে হয় কিভাবে সেই সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য আমরা লিখতেছি মূলত অল্প শব্দে গল্পের মেইন থিম বা মূল বিষয়কে সংক্ষেপে বর্ণনা করার নামই হলো সামারি। আচ্ছা, এরপরে আমরা লিখবো সামারিতে, মানে প্যাসেজ থেকে আপনি যে প্যাসেজটা সামারি লিখবেন, সেই প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স বা বাক্য সামারিতে ব্যবহার করা উচিত না। হুবহু কোনো সেন্টেন্স সামারিতে ব্যবহার করা উচিত না। আপনি প্যাসেজ থেকে সেন্টেন্স নিতে পারবেন, বাট সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে হবে। মানে সেন্টেন্সটা একটু স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটা কমপ্লেক্স আছে, আপনাকে সিম্পল লিখতে হবে। আমি দেখাবো কেমনে পরিবর্তন করতে হয়। আগে নিয়মগুলো লিখে নিই। আরেকটা হচ্ছে এক্সেসিভ, মানে অতিরিক্ত এক্সাম্পল
দেওয়া উচিত না। ভাবেন তো আমরা কখন উদাহরণ দেই? আমরা কোনো কিছুকে বিশেষভাবে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য আমরা এক্সাম্পল দিয়ে মানুষকে বুঝাই। কিন্তু সামারি মানেই তো আপনি মেইন থিম লিখবেন। তো সেখানে আপনি এক্সাম্পল দিবেন কোন দুঃখে বলেন? এজন্য এখানে এক্সাম্পল অতিমাত্রায় দেওয়া উচিত না। আচ্ছা, তারপরে কি বলেন? সামারির সামারিতে শুরু ও শেষ বাক্য এমন হওয়া উচিত, মানে শুরুর বাক্যটা টপিক সেন্টেন্সটা আর শেষের বাক্যটা এমন হওয়া উচিত যেন একটি শর্ট বাট কমপ্লিট, শর্ট বাট কমপ্লিট গল্প মনে হয়। মানে আপনার এমন ভাবে সামারি শুরু করতে হবে আর এমন ভাবে শেষ করতে হবে যেন আপনার প্রথম সেন্টেন্সটা কেউ পড়লে মনে করে একটা গল্প শুরু হচ্ছে, আর শেষ সেন্টেন্সটা পড়লে যেন মনে হয় হ্যাঁ, গল্পটা শেষ হলো। এই জন্যই বলেছি শর্ট বাট কমপ্লিট গল্প হতে হবে। আচ্ছা, ফাইন। এটা হচ্ছে সামারি লেখার সাধারণ কলা কৌশলগুলো। আমরা চাইলে আরেকবার বুঝে নেই। অল্প শব্দে গল্পের মেইন থিমকে লিখতে হবে। প্যাসেজ থেকে হুবহু কোনো বাক্যে সামারিতে কোনো বাক্য ব্যবহার করা যাবে না। এক্সেসিভ এক্সাম্পল নিব না। শুরু এবং শেষের বাক্যের বিষয়ে সচেতন থাকবো। আচ্ছা, এবার যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে সামারি লেখার কৌশলটা কি। এটা কোনো সংবিধানের নিয়ম না, এটা কৌশল। আপনি তিন থেকে চার বাক্যে সামারি লিখতে পারেন মাত্র। হ্যাঁ, 3 বাক্যে সামারি লেখা সম্ভব। আপনি যত কম শব্দে সামারি লিখতে পারবেন তত পরীক্ষায় মার্কস স্কোর বেশি আসবে। কারণ সামারিতে 2টা চ্যালেঞ্জ থাকবে আপনার জন্য। এক হলো শব্দের সংখ্যা কমানো, আর হলো এই অল্প শব্দের মধ্যে গল্পের রিফ্লেকশন বা মেইন থিমকে ফুটিয়ে তোলা। এটা বড় একটা চ্যালেঞ্জের কাজ। অল্প শব্দে গল্পের মূল বিষয়কে ফুটিয়ে তুলতে পারাটা বড় চ্যালেঞ্জের কাজ। এই চ্যালেঞ্জটি আপনাকে গ্রহণ করতে হবে। তো এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি একটা কৌশল, কয়টা বাক্য এগুলো আসবে রাফি উদ্দিন, ধৈর্য নিয়ে ক্লাসটা করেন, হ্যাঁ। আপনারা আমাকে যে প্রশ্ন করতে চান ওগুলো আমার মুখস্থ আছে। আপনি এটা কি করতেছেন, স্ক্রিনে কি লিখতেছেন এগুলো? ভবিষ্যতে এরকম করবেন না প্লিজ। চ্যাট বক্স উন্মুক্ত আছে, সেখানে লিখতে পারবেন। আপনি যে প্রশ্ন করতে চান আমাকে ওগুলো আমার মুখস্থ, আমি জানি স্টুডেন্টরা কি প্রশ্ন করবে। আমার কথা শোনেন, আপনার কোনো প্রশ্নই থাকবে না। 3 থেকে 4 বাক্যে সামারি হবে। কয় শব্দে হবে সেটা পরে আসতেছি, বললাম তো। শব্দ সংখ্যা যত কম তত ভালো। 50 শব্দ হতে পারে, 100 শব্দও হতে পারে। আপনি যত ওয়ার্ড কমাতে পারেন তত ভালো। তো আমার এই প্রসেসটা একটু বোঝেন। 3 থেকে 4 বাক্যে আমরা সামারি লিখতে পারি। কি কিভাবে? প্রথম বাক্য আমার যেটা ফার্স্ট সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স, সূচনা বাক্য। মানে বাক্যটা পড়লে যেন মনে হয় গল্প শুরু হচ্ছে। এবার আসেন সেকেন্ড সেন্টেন্স আর থার্ড সেন্টেন্স। সেকেন্ড এবং থার্ড, এই 2টা সেন্টেন্স পড়লে যেন মনে হয় গল্পের মেইন থিম, মানে মূল কাহিনীটা এই দ্বিতীয় এবং তৃতীয় বাক্যে স্থান পাবে। এবার আসেন ফোর্থ সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স যেটাকে আমি বলবো। এটি হবে একটা ফিনিশিং সেন্টেন্স।
মানে বাক্যটা আপনাকে এত কৌশলে যত্নে লিখতে হবে যেন বাক্য পড়লে কারো মনে হয় যে হ্যাঁ, একটা গল্পের শেষ হয়ে গেছে, সমাপ্তি হয়েছে। এইভাবে আপনি 3 থেকে 4 বাক্যে সামারি লিখতে পারেন। খুবই ভালো কথা। তাহলে চলেন আমরা একটা প্যাসেজ প্র্যাকটিস করি, শুরু করি। একটা প্যাসেজ পড়লে সেখান থেকে যদি আমি আপনাদেরকে সামারি লেখা দেখাই, আর আপনারা যদি পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় আপনার আজকের ক্লাসের মধ্য দিয়ে সামারি লেখা শেখা হয়ে যাবে। বিসিএস লিখিত পরীক্ষায় সামারিতে 20 মার্কস থাকে। ব্যাংকের লিখিত পরীক্ষায়ও সামারিতে 20 মার্কস থাকে, বা প্রেসিতে 20 মার্কস থাকে। তার মানে এমন একটা টপিক, সব জায়গায় থাকবে। আইএলটিএস এর রাইটিং পার্টে সামারি লিখতে হয়, আপনি কোথায় যাবেন? এরপর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, সেখানে সামারি লিখতে হয়। অর্থাৎ সামারি আপনাকে শিখতেই হবে। এখন ধরেন আপনি সামারি, আপনার পরীক্ষায় আসে না ফর এক্সাম্পল, তবুও আপনাকে প্যাসেজ পড়ার সময় সামারি লিখতে হবে। আপনি সামারি লিখতে পারার মানে হলো আপনি প্যাসেজের থিম বুঝে গেছেন। আর সামারি লিখতে পারেন না মানে হলো আপনি প্যাসেজ বুঝেননি, কিংবা আপনার প্যাসেজের পুরো থিমটা আপনি এখনো ধরতেই পারেননি। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা গল্প বেছে নেই। আমি আপনাদের এই স্ক্রিনটা বন্ধ করে আমি আরেকটা স্ক্রিন দেখাবো। আপনারা আমার ক্লাসে 100% বুঝবেন, বুঝবেনই ইনশাল্লাহ। শুধু মনোযোগ দিতে হবে। আচ্ছা, দেখেন এটা একটা প্যাসেজ। এই প্যাসেজটা পরীক্ষায় আসলো, আপনাকে এটা সামারি লিখতে বলা হয়েছে। এখন পরীক্ষায় যে সমস্যাটা আমাদের হয় সেটা হলো, একটা প্যাসেজ পড়ে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে বুঝে তারপরে আবার সামারি লেখা খুব চ্যালেঞ্জিং কাজ। আমি এই চ্যালেঞ্জটা ধরা শেখাবো। আপনারা স্ক্রিনে যে কটা লাইন পেয়েছেন, স্ক্রিনের লাইনগুলো মনে মনে নিজেরা একবার পড়েন, আমি বুঝাই দেব। আগে নিজেরা একবার পড়ে নেন, তারপর আমি বুঝাই দিচ্ছি।
ওকে, তাহলে যতটুকু আপনাদেরকে আমি পড়ার জন্য একটু সুযোগ দিলাম, আমার মনে হয় যাদের দরকার তারা একটু পড়ে ফেলছেন। আচ্ছা, আমার তো প্যাসেজ দেখলে জ্বর আসে, আর একটা আরো কঠিন এসে ইজি করে দেন প্লিজ। হয়েছে, ফাইন। ওকে, ফাইন। আচ্ছা, গুড। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে এটার মিনিং বুঝতে বলি নাই। আমি শুধু বলছি এক নজর পড়ার জন্য। যতক্ষণে আপনারা কমেন্ট লিখছেন ততক্ষণে পড়তে পারতেন চাইলে। আচ্ছা, ধরেন আমি নিজেও এই প্যাসেজের মিনিং জানি না, কিন্তু আমি নিশ্চিত আমার ক্লাসে এই মুহূর্তে যারা আছেন প্রত্যেকে এইটুকু পড়ে অন্তত ধরতে পারছেন এখানে কাহিনীটা কি নিয়ে লেখা। এইটুকু তো ধরতে পারছেন, আমি ওভার শিওর। যদি কেউ পড়ে থাকে, আমার সাথে আপনারা একমত হবেন। আপনি যত ইংলিশে দুর্বল হন না কেন, পুরোটা পড়ে কিন্তু আপনি একটা থিম ধরতে পারছেন, যে ও আচ্ছা এই কাহিনী নিয়ে বলছে। স্যার বেশি কিছু বলতে পারবো না, কাহিনী এটা বলছে। এটাই দরকার আমার। যেমন হিউম্যান মোরালিটি, এটা আপনি তো জানেন। মোরালিটি মানে কি? নৈতিকতা। হিউম্যান মানে কি? মানুষ। মানুষের যে নৈতিকতা, এই মানবিক নৈতিকতা নিয়ে কিছু একটা বলছে। আমরা একটু পড়ে দেখি যে মানবিক নৈতিকতা কনস্টিটিউটস, সে আমি এটা বুঝি না, দ্য ইথিক্যাল কর্নারস্টোন অফ সিভিলাইজড অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি। কিচ্ছু আপনি বোঝেন নাই, কিন্তু আপনি সিভিলাইজড সোসাইটি বুঝছেন, মানে সভ্য সমাজ। তার মানে আপনি একটু অনুমান করে নেন, এখানে বলছে যে একটা সভ্য সমাজ তৈরি করার জন্য মানবিক নৈতিকতা লাগবে, এরকম একটা কিছু বুঝাচ্ছে কিন্তু। মানে আমি আপনার জায়গা থেকে পড়তেছি, আপনি মিনিং না বুঝলে কি করবেন? পড়ে দেখি তারপর। ইট এম্বডিস, সে আমি এম্বডিস মানেও জানি না। ভার্সুস মানে জানি যে গুণ বুঝায়। সাসেস মানে ইট দ্বারা বুঝাচ্ছে এই যে মোরালিটি বলতে কি বলছে, মোরালিটি হচ্ছে কিছু গুণ। যেমন ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে সাধুতা, এটা আমি জানি না। বাট কম্পেশন মানেও আমি জানি না। অ্যাকাউন্টেবিলিটি মানে আমি জানি, ধরেন জবাবদিহিতা। জাস্টিস মানে আমি জানি ন্যায় বিচার। অ্যালট্রুইজম মানে আমি জানি না, সে এটা মানে পরোপকার, ধরে নিলাম আমি জানি না। তবুও তো আমি অনুমান করছি যে আপনার মানবিক নৈতিকতা বলতে কিছু গুণ বোঝায়, তার মানে নিশ্চয় এগুলো ভালো গুণ। সততা থাকবে, জবাবদিহিতা থাকবে, ন্যায় বিচার হবে, এরকম কিছু গুণ। হুইচ কালেকটিভলি ফোস্টার সোশ্যাল কোহেশন অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট। ধরেন আপনি কোহেশন এগুলো বুঝেন না, ফোস্টার কিচ্ছু বুঝেন না, কিন্তু আপনি ট্রাস্ট বুঝেন না। মিউচুয়াল তো বোঝেন, পারস্পরিক। তার মানে যেটা পারস্পরিক বিশ্বাসের জায়গাটাকে সমৃদ্ধ করে, এরকম একটা কিছু বোঝাচ্ছে। নেভার দিলেস, তা সত্ত্বেও। দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, এটা আপনি জানেন না, ফাইন, বাদ দেন। ওয়ার্ল্ড মানে তো জানেন বিশ্ব। তাহলে বিশ্ব কি হচ্ছে? একটা অ্যালার্মিং। অ্যালার্মিং থেকে বুঝছেন এটা ভয়ঙ্কর বা আতঙ্কজনক কিছু দেখতেছে বিশ্ব। আচ্ছা, এবার কি দেখতেছে? মোরাল প্রিন্সিপলস, মানুষের যে নৈতিকতার জায়গা, সেখানে বিশ্ব ভয়ঙ্কর কিছু চিত্র দেখতেছে, এরকম কিছু। আচ্ছা, রেইজিং প্রোফাউন্ড কনসার্ন, আপনি কিচ্ছু বোঝেন নাই, আপনি কনসার্ন মানে বুঝছেন যেটা উদ্বেগ সৃষ্টি করতেছে। এবং মাঝে কার মাঝে? স্কলারদের মাঝে, শিক্ষাবিদদের মাঝে, পলিসি মেকারদের মাঝে। তার মানে এইটুকু পড়ে যেটা বুঝলাম, যে মানবিক নৈতিকতা একটা সভ্য সমাজের খুঁটি বলা যায়। আর কিন্তু সমস্যা হলো, বর্তমান বিশ্বে মানবিক নৈতিকতার একটা অবক্ষয় ঘটতেছে, এমনটাই দেখা যাচ্ছে। ডিসপাইট আনপ্রেসিডেন্টেড সাইন্টিফিক ইনোভেশনস অ্যান্ড ইকোনমিক প্রসপারিটি। কিচ্ছু বোঝেন নাই আপনি। প্রসপারিটি মানে বুঝছেন যে উন্নতি, সাইন্টিফিক মানে কি বৈজ্ঞানিক, ইকোনমিক মানে কি অর্থনৈতিক, আর ডিসপাইট মানে সত্ত্বেও। তার মানে বৈজ্ঞানিক আর অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এটা সত্ত্বেও মোরাল অ্যাডভান্সমেন্ট মানে নৈতিকতার যে একটা উন্নয়ন, সেটা ল্যাগ, পিছায় যাচ্ছে। ও, তার মানে এইটুকু পরে বুঝলাম যে হ্যাঁ, দুনিয়াতে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, অর্থনৈতিকভাবে দুনিয়া উন্নত হচ্ছে, কিন্তু মানুষের যে নৈতিকতা এটার অবক্ষয় করতেছে। আচ্ছা, এই কথা না? এভাবে আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে। তারপরে কি বলছে? প্রিডমিনেন্ট ক্যাটালিস্ট ফর দ্য মোরাল ডিগ্রেডেশন। ধরেন ক্যাটালিস্ট, প্রিডমিনেন্ট, আপনি কিচ্ছু জানেন না। আপনি এটা বুঝতে পারছেন মোরাল মানে নৈতিকতা, ডিগ্রেডেশন, ডিগ্রেড মানে কি? আপগ্রেড মানে তো উপরের দিকে যাওয়া, ডিগ্রেড মানে নিচের দিকে যাওয়া। মানে নৈতিকতা নিচের দিকে যাচ্ছে, নৈতিকতা কমতেছে মানুষের মধ্যে। আচ্ছা, তারপরে কি বলছে? নৈতিকতা আর অবক্ষয় ঘটতেছে। আপনারা ভুল বুঝবেন না, আমি এই যে আ করে পড়তেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বার ধরে আমি পড়াই দিব।
আমি আপনার ভাষায়, যদি আপনি দুর্বল হন ইংলিশে, আপনার ভাষায় পড়তেছি। তাহলে নৈতিকতার অবক্ষয়, এটা একটা ইনফ্লুয়েন্স, একটা প্রভাব, এরকম একটা বোঝাচ্ছে, প্রভাব। ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম ধরেন আমি বুঝি না, বস্তুবাদকে আমি জানি না। কনজুমারিজম আমি বুঝিও না। এটা বাদ, এই লাইন বাদ দেন, বোঝার দরকার নেই আপনার। ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ সোসাইটি, মানে সোসাইটিটা এখন কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক সমাজ। এইখানে ওয়েলথ, সম্পদ, প্রেস্টিজ, মর্যাদা, পার্সোনাল গ্রাটিফিকেশন, মানে নিজেকে তুষ্ট করার যে বিষয়গুলো, এগুলো সমাজে ভরা। মানে সবাই এখন সম্মান চায়, মর্যাদা চায়, আত্মতৃপ্তি চায়। আচ্ছা, কনসিকুয়েন্টলি ফলাফল কি? করাপশন, দুর্নীতি, ডিসঅনেস্টি, অসততা, শোষণ, তারপর ক্ষমতার অপব্যবহার, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। হুম, এইটুকু পরে যদি আমরা বলি কি বুঝলাম? আমরা বুঝলাম যে মানবিক নৈতিকতাটা হচ্ছে একটা সমাজের মূল ভিত্তি বা ভালো সমাজের একটা খুঁটি। কিন্তু এটা বলতে বোঝায় কিছু ভালো গুণ। কিন্তু সমস্যা হলো, বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে নৈতিকতার মানে আপনার অবক্ষয় করতেছে। অর্থনৈতিকভাবে বিশ্ব আগাচ্ছে, সায়েন্টিফিক ভাবেও আগাচ্ছে, কিন্তু নৈতিক দিক থেকে বিশ্ব আগাচ্ছে না, পিছায় যাচ্ছে। তারপরে বলছে যে মানুষ এখন সম্পদ, সম্মান, আপনার এগুলোর পেছনে ছুটতেছে, আত্মমর্যাদা, অহংকার, কিন্তু নৈতিকতা হারাচ্ছে। ফলে কি হচ্ছে? দুর্নীতি, অসততা, এগুলো দেখা যাচ্ছে, এরকম কিছু একটা বলছে। এরপরে কি বলছে? এরপরে বলেছে যে দ্য প্রলিফারেশন, প্রলিফারেশন আপনি বুঝেন না, কিন্তু আপনি মিডিয়া বোঝেন। যে যারা ডিজিটাল মিডিয়া, বিভিন্ন মাধ্যম, ফেসবুক, ইউটিউব, অনেক মাধ্যম আছে, এগুলোতে কি দেখা যাচ্ছে? যে সুপারফিশিয়াল ভ্যালিডেশন, এটাও আপনি বুঝেন না, বাদ দেন, বোঝার দরকার নেই। মিডিয়া বুঝছেন তো, বুঝলেই হবে। মিডিয়া কি করতেছে? এনকারেজ করতেছে ইন্ডিভিজুয়াল মানুষকে। মিডিয়া এনকারেজ করতেছে, কি করতে এনকারেজ করতেছে? টু প্রায়োরিটাইজ পাবলিক রিকগনিশন ওভার অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি। মানে প্রায়োরিটাইজ মানে কি? গুরুত্ব দিতে। মিডিয়া মানুষকে অনুপ্রাণিত করতেছে যে মিডিয়াতে গিয়ে তুমি নিজের গুরুত্ব দাও। তুমি একটা ভালো শাড়ি কিনছো, ছবি তুলে ফেসবুকে ছেড়ে দাও। তোমার একটা ভালো সম্পদ হয়েছে, মানুষকে জানায় দাও। এগুলোর ফলে কি হচ্ছে? মানুষের মধ্যে সততা কমে যাচ্ছে, শুধু নিজেকে নিয়ে অহংকার করার একটা চিন্তা আসতেছে, এমন কিছু একটা বুঝাইছে কিন্তু না। আচ্ছা, ইকুয়ালি সিগনিফিকেন্ট ইজ দ্য ইরোশন অফ ফ্যামিলি। আপনি ধরেন এগুলো বুঝেন নাই। ইরোশন মানে একসময় পড়ছিলেন রিভার ইরোশন, মানে নদী ভাঙ্গন। ধরেন এখানে আপনি ধরছেন যে ভাঙ্গন। আচ্ছা, ভ্যালু মানে বুঝতে পারছেন, মূল্যবোধ। আর এদিকে মোরাল এডুকেশন মানেও বুঝতে পারছেন, নৈতিক শিক্ষা। তার মানে একটা জিনিস আইডিয়া করা গেল যে পরিবারগুলোতে নৈতিক শিক্ষার ভাঙন ধরছে, পরিবারও নৈতিক শিক্ষা নাই। আচ্ছা, ফ্যামিলিজ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, পরিবার আর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ট্র্যাডিশনালি সার্ভ দ্য প্রাইমারি এজেন্টস অফ ক্যারেক্টার ফরমেশন। এটা মনে হয় বুঝে গেছেন। ক্যারেক্টার মানে চরিত্র, চরিত্র গঠন করার এজেন্ট হিসেবে কাজ করে পরিবার আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আচ্ছা, বলছে হাউএভার, তারপরেও, ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, প্যারেন্টাল সুপারভিশন, তারপর মানে পিতামাতার যে সব শাসন সেগুলো কম। তারপর ডিক্লাইন মানে কমতেছে, সিভিক রেসপন্সিবিলিটি, নাগরিক দায়িত্ব কর্তব্য কমতেছে, নাগরিকরা তাদের কর্তব্য পালন করে না। এই জিনিসগুলো মোরাল ডেভেলপমেন্টকে কমায় দিচ্ছে। আর এগুলো ইয়াং জেনারেশনের উপর প্রভাব ফেলতেছে। এছাড়াও পারসিস্টেন্ট এক্সপোজার টু ভায়োলেন্স, ইনটলারেন্স, মিস ইনফরমেশন অ্যান্ড আনএথিক্যাল কন্ডাক্ট। কিছু না বুঝলে এটা বুঝছেন মিস ইনফরমেশন মানে ভুল তথ্য, আনইথিক্যাল মানে অনৈতিক, ভায়োলেন্স মানে কি? সহিংসতা, সহিংসতা, ভুল তথ্য, অনৈতিক আচরণ, এই জিনিসগুলো মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ দেখতে পাচ্ছে। আমরা নানা রকমের সহিংসতার খবর দেখি, ভুল তথ্য দেখি, অনৈতিক বিষয় দেখি। এই জিনিসগুলো গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষের উপর প্রভাব ফেলতেছে। ফলে মানুষের যে মোরাল জাজমেন্টটা, এটা এটার উপর প্রভাব পড়তেছে। তাহলে আমরা এতক্ষণ ধরে এইটুকু পরে যেটা বুঝলাম, যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের নৈতিকতা গড়ার ক্ষেত্রে হেল্প করে অনেক,
কিন্তু সমস্যা হচ্ছে ইদানিং বাবা মাদেরও হচ্ছে সতর্কতার অভাব, মিডিয়ার ভূমিকা, এগুলোর কারণে মানুষের নৈতিকতার অবক্ষয় করতেছে, এরকম একটা কিছু বলছে। নেভারদিলেস, তা সত্ত্বেও, দ্য ডিগ্রেডেশন অফ হিউম্যান মোরালিটি, এত কিছু সত্ত্বেও মানুষের যে নৈতিকতার অবক্ষয় হচ্ছে, এটা নেইদার ইরিভার্সিবল নর ইনসারমান্টেবল। দুইটার একটারও মিনিং আপনি ধরেন জানেন না, সমস্যা নেই। আপনি বুঝতে পারছেন নেইদার নর মানে দুইটার মধ্যে একটাও না, যে মানুষের নৈতিকতার অবক্ষয় হচ্ছে এটা মেনে নেওয়া যায় না, এরকম কিছু একটা বলতে পারে হয়তোবা। আ কনসার্টেড এফোর্ট টু রিইনফোর্স ইথিক্যাল এডুকেশন, এফোর্ট মানে বুঝতে পারছেন চেষ্টা, কাল্টিভেট ইমপ্যাথি and uphold accountability and promote civic virtues can substantially mitigate the crisis। এটা বুঝছেন, ক্রাইসিস মানে একটা সংকট, মিটিগেট মানে কমানো, মানে সংকটটাকে কমানোর জন্য তাহলে কি করা যায়, মানে জবাবদিহিতা লাগবে, তারপর শিক্ষা লাগবে, নাগরিক দায়িত্ব বাড়াইতে হবে, এরকম কিছু একটা বলছে। গভর্নমেন্ট, সে সরকার, তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো, পরিবারগুলো, সুশীল সমাজগুলো, এদেরকে কোলাবোরেট, সাহায্য করতে হবে। হ্যাঁ, এরা সাহায্য করলে মানুষের নৈতিকতা সমৃদ্ধ হবে, এরকম কিছু একটা বুঝিয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি বলছে, আলটিমেটলি দ্য এন্ডিউরিং প্রসপারিটি অ্যান্ড স্টাবিলিটি অফ এনি নেশন, মানে কোনো জাতির এটা সমৃদ্ধি, এটা ডিপেন্ড করে নট অনলি, মেয়ারলি মানে অনলি, অন ইটস ইকোনমিক অ্যাফ্লুয়েন্স, মানে শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেই এটা উন্নতি না, বাট বরং অন দ্য মোরাল ইন্টিগ্রিটি, হ্যাঁ, নৈতিকতার দিক থেকেও উন্নত হইতে হবে, তাহলে সেই জাতি সমৃদ্ধ, এরকম একটা কিছু বুঝাইছে। হ্যাঁ, তাহলে পুরো প্যাসেজটা পড়ে আমি যদি আপনার ভাষায় পড়ি, আপনি কিছুই বুঝেন নাই। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কিছু বুঝতে পারছেন, আপনি বলবেন না আমি কিছুই বুঝি নাই। তবুও আপনি অনেক কিছু বুঝে গেছেন, তার প্রমাণ আমি দিচ্ছি। আপনাদের মধ্যে আমি যে কোনো একজনকে ধরেন আমি ডেকে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি শাহজাহান চৌধুরীকে ডাকতেছি। শাহজাহান চৌধুরী, ক্যান ইউ হিয়ার মি? শাহজাহান চৌধুরী, ক্যান ইউ হিয়ার মি? ইউ ক্যান আনমিউট ইউর সেলফ। আমি তেমন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবো না, সহজ প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, শাহজাহান চৌধুরী নাই, সে পাচ্ছে না। আমি অন্য অন্য যে কেউ আমার সাথে একটু কথা বলতে, কিছু বিষয় শেয়ার করবেন, এরকম কে আছেন ইচ্ছুক? আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, মনির হোসেন। আপনি কি আমার জি গল্পটা স্যার। পুরোটা শুনেছেন? জি স্যার, শুনেছি। আচ্ছা, মনে করেন আমরা দুই ভাই মিলে একটা গল্প করব। সেটা হলো, এত মানে এত অফিসিয়াল ফর্মাল ওয়েতে বলতে হবে না, আপনি নর্মালি বলেন এই গল্পতে আসলে কি বলতে চাচ্ছে, কাহিনীটা কি, আপনি আপনার মতো করে একটু বলেন। স্যার, এই গল্পটা স্যার পড়ে যা বুঝলাম যে স্যার আমাদের যে মূলত স্যার নৈতিকতা বিষয় নিয়ে আর কি মূলত এখানে বলা হয়েছে। হাইলাইটস করা আছে মূলত যে আমাদের নৈতিকতার অভাব আছে, আর সততা, মোট কথা হচ্ছে স্যার আমাদের যে মানবিক যে মূল্যবোধের বিষয় নিয়ে আর কি বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যদি আমরা ধারাবাহিক ভাবে মানে গল্প আকারে বলি, মনে করেন আপনি গল্পটা শুনছেন, এখন নিজেই গল্পটা কপি করে বলবেন নিজের মতো করে। প্রথমে কি বলা যায়? স্যার প্রথমে প্রথমে বলছে মনে হয় যে একটা সভ্য সমাজ কি যেন বলছিল, যে কিছু একটা বলছে, একটা স্যার, সভ্য একটা সভ্য সমাজ গড়ার জন্য কি যেন লাগবে, এরকম বলছে না? স্যার ইন্টিগ্রিটি লাগবে, সততা লাগবে, তারপর হচ্ছে মানে মানবিক নৈতিকতা অনেস্টি, লাগবে, তাই না? মানবিক নৈতিকতা। জি তাহলে স্যার। আপনার এই কথাটাকে আমি কেন্দ্র করে আমরা আমাদের মতো করে গল্পটা লিখবো, যে মানবিক নৈতিকতা। মানবিক নৈতিকতা হলো একটি সভ্য সমাজের ভিত্তি, তাই না? আচ্ছা। জি স্যার। তারপরে মানবিক নৈতিকতা বলতে জিনিসটা কি বুঝাইছে, মানবিক নৈতিকতা যে বলতে কি বুঝাইছে মূলত? স্যার সততা, মানে কিছু গুণের কথা বলছে না? কিছু গুণের কথা, হ্যাঁ স্যার।
হুম। তাহলে আমরা বলতে পারি যে যে আহ, সততা, হুম, তারপরে যেন আরো কি বলছেন যে জবাবদিহিতা এরকম কিছু বলছিল না? জবাবদিহিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ, জবাবদিহিতা, উপকারিতা। হ্যাঁ, হ্যাঁ, মানুষের পরোপকার করা, ঠিক আছে, হ্যাঁ, একদম আপনি ভালো বলছেন। পরোপকার, তারপরে ন্যায় বিচার না? ন্যায় বিচার, জাস্ট। হ্যাঁ, এরকমও বলছিল যে ন্যায় বিচার, এই এই জিনিসগুলো মানে ইত্যাদি ইত্যাদি, যে ভালো গুণগুলো না, জি স্যার। ভালো গুণ, হ্যাঁ, এই সব ভালো গুণের দ্বারাই হচ্ছে আপনার মানবিক নৈতিকতা সৃষ্টি হয়, তাই না? জি হুম, স্যার। মানবিক নৈতিকতা মানে গড়ে ওঠে এরকম একটা কিছু আর ওকে। তারপরে গল্পের আপনি একটু মনে করার চেষ্টা করেন, বলছে পৃথিবী যেন কোন দিক থেকে আগায় যাচ্ছে এরকম কিছু বলছে মনে হয়। জি স্যার। টপিকটা একটু সামনে থাকলে একটু খেয়াল আসতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে বর্তমান পৃথিবীটা বর্তমান অন্য কেউ চাইলে হেল্প করতে পারেন, মনির হোসেন ছাড়াও আরো কেউ আছে যে কেউ, অর্থনৈতিক দিক থেকে হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বৈজ্ঞানিক দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে, তাই না? জি বৈজ্ঞানিক স্যার। ও অর্থনৈতিক সবাই মিলে মতামত দেন। অর্থনৈতিক দিক থেকে থেকে হচ্ছে যে আহ, এগিয়ে যাচ্ছে, এটা সত্য কথা, এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তবে তবে কোনটা যেন পিছিয়ে যাচ্ছে? নৈতিক স্যার, অবক্ষয়, সততা, নৈতিকতা, নৈতিকতা। হ্যাঁ, ন্যায়পরায়ণতা। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তবে আহ, নৈতিকতা মূল্যবোধের নৈতিকতা বা মূল্যবোধের হচ্ছে যে নৈতিক মূল্যবোধের, এটাকে বলা হয় যে নৈতিক মূল্যবোধ, এটা মানুষের মাঝে হচ্ছে যে নৈতিক মূল্যবোধ কি বাড়তেছে নাকি কমতেছে? কমছে স্যার, কমতেছে। 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 হ্যাঁ, মূল্যবোধের একটা অবক্ষয় করতেছে এরকম একটা কিছু কথা বলছে, অবক্ষয় করছে। আচ্ছা, তারপরে প্যাসেজটাতে আমার যতটুকু মনে পড়ে আরেকটু মনে হয় বলছিল যে আমরা তো সব লিখবো না, আমরা মানে মোটা দাগের কথাগুলো লিখবো। মানুষ এখন মানুষ যেন কিসের পেছনে ছুটতেছে এরকম কিছু একটা বলছে। প্রতিযোগিতামূলক সমাজে মানুষ যেন কিসের পিছনে ছুটছে। মানুষ এখন স্যার নিজের মান সম্মান, হ্যাঁ, হ্যাঁ, গর্ব, অহংকার রাইট। এগুলোকে বেশি মানুষ গ্লোরিফাই করার হচ্ছে জন্য ছুটছে। রাইট, মানুষ হচ্ছে আত্মমর্যাদা, তারপরে আত্মসন্তুষ্টি, মানে নিজের মন যা চায় সেটা সে করবে, সম্পদ, হ্যাঁ, এগুলোর পেছনে ছুটতেছে, জি স্যার। পেছনে ছুটছে এবং হচ্ছে তারা নৈতিক মূল্যবোধ হারাচ্ছে, এগুলোর পেছনে ছুটছে আর এইদিকে নৈতিক মূল্যবোধ হারাচ্ছে। আচ্ছা, তো তারপরে ফলে কি হচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে নাকি? ফলে, জি স্যার, স্যার। হ্যাঁ, জি স্যার। দুর্নীতি আরো যেন কি কি বাড়তেছে, দুর্নীতি, এরপরে আপনার কি যেন বলছিল, অসততা। ক্ষমতার অপব্যবহার না? হুম, ক্ষমতার অপব্যবহার, নৈতিকতা তো নাই, ও ক্ষমতার অপব্যবহার করতেছে। তারপরে অসততা, ন্যায়পরায়ণতা হ্যাঁ, 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 অসততা, এগুলো কি কমতেছে নাকি বাড়তেছে? কমতেছে। বাড়তেছে স্যার। এগুলো বাড়তেছে কারণ নৈতিক মূল্যবোধ তো মানুষ নাই। আচ্ছা, মানুষের নৈতিক মূল্যবোধ কমে যাচ্ছে, এটার পেছনে আরো একটা জিনিসকে দায়ী করছে, যে স্যার ওই যে প্যারেন্টাল। পারিবারিক হ্যাঁ, শিক্ষা। বাবা মার উদাসীনতাও বলা যায় না? হুম, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা। শিক্ষা, হ্যাঁ, হ্যাঁ, পারিবারিক শিক্ষা। রাইট। পারিবারিক শিক্ষার অভাব। বাবা মায়ের হচ্ছে পর্যবেক্ষণের অভাব, তারা ভালো করে পর্যবেক্ষণ করে না, সময় নাই, বাবা মাও ইনকাম করে, ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না, পর্যবেক্ষণের অভাব। তারপরে হচ্ছে ডিজিটাল মিডিয়া গুলো উল্টা পাল্টা নিউজ দিচ্ছে, তাই না? যে জি জি স্যার। স্যার। ভিউ কামানোর জন্য যা ইচ্ছা তাই দিচ্ছে ডিজিটাল শিক্ষা মিডিয়া। ব্যবস্থা অবক্ষয়। হ্যাঁ, 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 তাদের হচ্ছে যে শিক্ষা ভুল তথ্য, ব্যবস্থা। জি, ভুল তথ্য এগুলো দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার পারিবারিক মূল্যবোধের অবক্ষয় করতেছে, তাই না?
তো জি। জি এই স্যার। এই জি স্যার। এই জিনিসগুলো, তারপরে আরো কিছু বিষয় মনে হয় আছে। যে শিক্ষা ব্যবস্থা অবনতি। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার অবনতি, এটাও বলছে, শিক্ষার অবনতি। হ্যাঁ, এই জিনিসগুলো ইত্যাদি, এই জিনিসগুলো হচ্ছে আপনার মানবিক মানবিক হচ্ছে নৈতিক অবক্ষয়ের জন্য কি বলেন, দায়ী। এই জিনিস দায়ী, দায়ী, হ্যাঁ, জন্য দায়ী। আর শেষে একটা কথা বলছিল যে যে কোনো জাতি শুধু টাকা পয়সা থাকলেই উন্নত হতে পারবে না, তারে কি নৈতিকভাবে উন্নত হইতে হবে, তাই না? হুম। জি জি স্যার। জি। স্যার। হ্যাঁ। যে শুধু অর্থ না, শুধু অর্থ দিয়ে উন্নত জাতি হওয়া যায় না, উন্নত জাতি হওয়া যায় না, বরং হচ্ছে যে আপনার নৈতিকভাবেও উন্নত হইতে হবে, নৈতিকতার উন্নয়নও দরকার। আর সব শেষে বলছিল একটা কথা এরকম যে আরো আগে বলছিল যে সবাইরে আগায় আসতে হবে না, এগিয়ে যেতে হবে, তাই না? জি সরকার, স্যার। তারপরে আরো যেন কি বলছিল যে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার। হুম হুম, শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে পরিবার, হ্যাঁ, সুশীল সমাজ, এটা বলছিল যে সুশীল সমাজ, জি। সমাজ, হ্যাঁ, আহ, সকলকে এগিয়ে আসতে হবে। কিসের জন্য বলেন তো? জি। ওরা এগিয়ে এসে, নৈতিক নৈতিকতা অবক্ষয় উন্নয়নের। থেকে। জি, নৈতিকতা। হ্যাঁ, নৈতিকতার উন্নয়ন ঘটানোর নৈতিকতা জন্য, প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার জন্য এরকম একটা কিছু। নৈতিক উন্নতি সাধন। হ্যাঁ, যে কয়েকজন কমেন্ট বক্সে নিজেরা ভয় পেয়েছিলেন এবং আমারও ভয় দেখাইছিলেন, তারা সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলেন তো, এই প্যাসেজটা পড়ে এইটুকু বোঝার জন্য কি অনেক বেশি মেধাবী, ট্যালেন্টেড, ওয়ার্ড মিনিং জানা প্রয়োজন হয়? আমি নো কি স্যার। নিজে প্যাসেজটা যখন পড়ছি, আমি কি সব শব্দের মিনিং পড়েছি? করি নাই কিন্তু। না স্যার। আমি নো এমন স্যার। একটা ভাব নিয়ে পড়ছি যেন আমি নিজেও জানি না, কিছুই জানি না। আমি শুধু মূল কাহিনীটা ধরার চেষ্টা করছি। এইভাবে আপনাকে একটা প্যাসেজ পড়ে মূল কাহিনী ধরার চেষ্টা করতে হবে। তো আমার দুঃখ লাগে ধৈর্য এত কম, এই দুঃখ দেখা কি বলবো। এখানে একজন লিখছে অনেক কঠিন স্যার, অনেক কঠিন, সহজ দেন স্যার। এমনিতে সহজ দিলেও ওর কাছে কঠিন লাগবে। আচ্ছা, তো এভাবে আমরা যখন কোন একটা প্যাসেজ পড়বো, পড়ে আমরা কোন রকমে একবার পড়ে কি বুঝলাম সেটাকে এভাবে বাংলায় লিখবো। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। প্যাসেজটা আগে কোন রকমে ইংলিশে পড়বো, পড়ার পর আমি যা বুঝবো এটা বাংলায় নোট করবো। এবার আমরা বাংলাটাকে ট্রান্সলেট করব ইংলিশে। অনেক মজার বিষয়। মানবিক নৈতিকতা হলো একটা সভ্য সমাজের ভিত্তি। সততা, জবাবদিহিতা, পরোপকার, ন্যায় বিচার ইত্যাদি ভালো গুণের দ্বারা মানবিক নৈতিকতা গড়ে ওঠে। বর্তমান পৃথিবী বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে, তবে মানুষের মাঝে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। প্রতিযোগিতামূলক সমাজে মানুষ আত্মমর্যাদা, আত্মসন্তুষ্টি, সম্পদের পেছনে ছুটছে এবং নৈতিক মূল্যবোধ হারাচ্ছে। ফলে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসততা বেড়েই চলছে। বাবা মায়ের পর্যবেক্ষণের অভাব, ডিজিটাল মিডিয়ার ভুল তথ্য, শিক্ষার অবনতি, এরকম নানা কারণ মানবিক নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী। শুধু অর্থ দিয়েই উন্নত জাতি হওয়া যায় না, বরং নৈতিকতার উন্নয়নও দরকার সভ্য জাতি হওয়ার জন্য। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সুশীল সমাজ এবং আমাদের সকলের এগিয়ে আসা উচিত সমাজে নৈতিকতার অবক্ষয় ঠেকাতে কিংবা নৈতিক গুণাবলী সমৃদ্ধ করতে। ওই যে আমাদের গ্রামে অনেকে বলতো ক থেকে কলকাতা, ক বলতে নাকি কলকাতা বুঝে নেয়। তো সেটাই আর কি আমি চেষ্টা করছি যে একটু লাইন পরে আমরা ধরে নিয়েছি যে কি বলতে চায়, তারপর বানাই লিখছি, অনুমান নির্ভর একটা লিখছি, এটাকে বলা হয় থিমটা লিখছি।
তো এখন আমরা এই জিনিসটাকে ইংলিশে অনুবাদ করব। ভয়ের কিছু নাই, আমি কিছুই বলবো না, শুধু আমি একটু জানার জন্য বলতেছি, রাফি উদ্দিন, আমি যেভাবে মিনিংটুকু পড়াইছি, তারপর যে বাংলাটুকু ধারণা থেকে লিখছি, এতটুকু কি আপনি ধরতে পারছেন কিনা সেটা আমাকে একটু বললে সুবিধা হয়। একদম ভয় লজ্জার কিচ্ছু নেই, বলেন। আমি এলোমেলো করে আসসালামু পড়ে আলাইকুম। একটু আইডিয়া নিছি, এরকম করে কি আপনিও চাইলে আইডিয়া নিতে পারতেন কিনা? স্যার শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি হ্যালো স্যার। শুনতেছি, আপনার কথা আমি শুনি, জি আমাকে শুনতে পান না? জি, আপনাকে শুনতেছি। মানে আমি, এখন প্রথমে বলছিলাম আর কি কঠিন, প্রথমে কমেন্ট করছিলাম যখন ইংলিশটা দেখছিলাম। আসলে আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি একটু শেয়ার করতেছি আর না কি। না, আমরা একটু পরে যে শুনবো প্লিজ। সাদা। আমি, আপনারটা জি আমি জি একটু পরে শুনবো, আগে আমার কথা একটু শোনেন। ধরে নেন জি জি আপনি ইংলিশের কিচ্ছু বুঝেন না, মানে আমি পুরা প্যাসেজটা যে একটু এলোমেলো করে পড়লাম, ওরকম এলোমেলো করে তো আপনিও একটু হালকা পাতলা ধারণা পেয়েছেন, তাই না? জি জি, এটা বুঝতে পারছি। আমি এটাই চাচ্ছি যে আপনার সব ওয়ার্ডের মিনিং বোঝার দরকার নেই, মানে অ্যাটলিস্ট প্যাসেজটা পড়ে তো বুঝতে পারছেন যে এই বিষয়ে লিখছে, এটা বুঝতে পারছেন কি না, ইয়েস অর নো? জি জি, এটা বুঝতে পারছি, এই একটু একটু থ্যাংক ইউ। করে যা বোঝা যায়। এইটুকু বুঝতে পারা মানেই আপনি রাইটিং এ বস হবেন। এইটুকু যে বুঝতে পারছে, আজকের প্যাসেজটা আমি কঠিন দিছি ইচ্ছা করেই, এইটুকু পড়ে যে ধরতে পারছে ও এই কাহিনী নিয়ে লেখা, যারা যারা এটা বুঝতে পারছে যে এই কাহিনী নিয়ে লেখা, তাকে রাইটিং এ স্কিলড করা সম্ভব, সম্ভব এবং সম্ভব। থ্যাংক ইউ। আমি এইটুকু মতামত দিতে যাচ্ছিলাম আপাতত। এবার বাকিটুকু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, ক্লাস শেষে আপনার কাছে আবার গল্প শুনবো আমি। তাহলে আমাদের কাজ হলো পুরো প্যাসেজটা আমরা যেমন তেমন করে একবার পড়বো, পড়ে একটা ধারণা আমরা সৃষ্টি করে সেটাকে বাংলায় লিখে নিব খাতায়। এখন আমাদের কাজ এই বাংলাটাকে অনুবাদ করা। এবার আগের থেকে আপনারা যদি একটু বেশি মনোযোগ দেন, কতটুকু মনোযোগ, মানে এতক্ষণ যে মনোযোগ দিয়েছেন তার থেকে যদি আপনি একটু 3-4 গুণ বেশি মনোযোগ দেন, আমার মনে হয় আপনাকে বুঝাইতে আমার জন্য আরো ইজি হবে। আপাতত কোনো প্রশ্ন না করে একটু মনোযোগ দেন, অনুবাদটা শেষ করি, এরপর আমরা আবার প্রশ্ন যাবো, নাহলে হারাই যাব, গতিটা হারাই যাবে। প্রথম বাক্যটা কি আছে দেখেন, মানবিক নৈতিকতা হলো একটি সভ্য সমাজের ভিত্তি। এখানে আপনারা সবাই জানেন যে হলো শব্দটা বাক্যের ভার্ব। এটা হয় আমার ভাই বলি না, হলো মানে ইজ, আমি যার। যদি এটা ভার্ব হয়, ভার্বের আগের অংশটুকু বাক্যের সাবজেক্ট, আর ভার্বের পরের অংশটুকু বাক্যের অবজেক্ট। এটা আমরা নর্মালি ছোটবেলা থেকে জানি। যদিও কখনো কখনো ভার্বের পরেরটা অবজেক্ট না হয়ে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়, তো সে ঝামেলায় না গেলাম। আমি সাদা মনে চিন্তা করলাম হলো শব্দটা ভার্ব, ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা কি অবজেক্ট। তো আমি যখন অনুবাদ করতে যাব, আমি আগে সাবজেক্টটাই তো নিব। তো আমার সাবজেক্টটা হলো মানবিক নৈতিকতা, যা আমি প্যাসেজে ওয়ার্ডটা পেয়েছিলাম। আমি যদি নিজে নাও জানি, প্যাসেজটা পড়ার সময় আমি পেয়েছিলাম হিউম্যান মোরালিটি, ওখান থেকে আমি দেখে দেখে লিখলাম হিউম্যান মোরালিটি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি পূর্ণ মনোযোগ দেন, আপনি ইংলিশে যত দুর্বল হন, আজকের ক্লাস আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে। তাহলে মানবিক নৈতিকতা হলো, এবার হলোর ইংলিশ কি, অ্যাম ইজ আর, তো সেখান থেকে আমি ইজ দিলাম, সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে। এখন ভার্বের পরে যে অবজেক্ট বা কমপ্লিমেন্টটা লিখবো, এটা তো বিশাল বড় একটা। মনে রাখবেন, যখন এরকম কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট হবে, বা কয়েকটা শব্দ মিলে একটা কমপ্লিমেন্ট হবে, তাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। তাহলে যখনই কয়েকটি শব্দ মিলে বাক্যের একটি পার্ট হবে, সেই পার্টটাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। যে কোনো ক্ষেত্রে কয়েকটি শব্দ মিলে একটা ফ্রেজ হলে তাকে পেছন থেকে অনুবাদ করবেন। তাহলে একটি সভ্য সমাজের ভিত্তি, ভিত্তির ইংলিশ কি, ফাউন্ডেশন। তাহলে আমি বলতে পারি ইজ দা ফাউন্ডেশন, মানে ভিত্তি। এবার কিসের ভিত্তি, বলছে একটা সভ্য সমাজের। সভ্য সমাজের ইংলিশে ধরেন, নাদিম সরকার আপনি ঠিক মিউট নাই থাকবেন, আপনি বারবার আনমিউট হচ্ছেন কেন, কিছু বলবেন? স্যার, পরে বলবো। তাহলে এখন মিউট থেকে আমার কথা শুনেন, আপনাকে আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো ক্লাস শেষে, আপনার জি স্যার। মনোযোগ যাচাই করবো আমি। আচ্ছা, জি স্যার। তো যেটা বলছিলাম,
ফ্রেজকে পেছন থেকে অনুবাদ করব, তাহলে ভিত্তির ইংলিশ দিলাম ফাউন্ডেশন, আর একটা সভ্য সমাজের রয়ের ইংলিশ হলো অব, তাহলে আমি লিখবো দ্য ফাউন্ডেশন অব একটা সভ্য সমাজ। সভ্য সমাজের ইংলিশ ধরেন আমার আগে থেকে জানা নাই, কিন্তু আমি প্যাসেজে তো পেয়েছিলাম, লেখা ছিল সিভিলাইজড সোসাইটি, তো আমি তাই লিখে দিলাম যে সিভিলাইজড সোসাইটি একটা সভ্য সমাজের। ব্যাস হয়ে গেল। এবার বলছে সততা, জবাবদিহিতা, পরোপকার, ন্যায় বিচার ইত্যাদি ভালো গুণের দ্বারা মানবিক নৈতিকতা গড়ে ওঠে। মানে মানবিক নৈতিকতা বলতে কি কি বুঝায় সেটা বোঝাচ্ছে, তাই না? তাহলে আমি আবার লিখবো মানবিক নৈতিকতার ইংলিশ কি? হিউম্যান মোরালিটি। বারবার হিউম্যান মোরালিটি না লিখে আমি তার পরিবর্তে একটা প্রোনাউন লিখি, ইট। লিখি যে ইট, ইট কনসিস্ট অফ। কনসিস্ট অফ বলতে বোঝায় কোনো কিছুর দ্বারা তৈরি হওয়া বা গড়ে ওঠা। ইট কনসিস্ট অফ, এটা গঠিত হয়, মানে মানবিক নৈতিকতাটা গঠিত হয়। কি কি দিয়ে গঠিত হয়? এখন আমি এটাকে পেছন থেকে লিখবো কিছু গুণের দ্বারা, ভালো গুণ। তাহলে আমি বলতে পারি সাম গুড কোয়ালিটিস। ধরেন ভার্সু মানে গুণ, এটা আপনি জানেন না, কিন্তু কোয়ালিটি মানে গুণ, সেটা তো আপনি জানেন। আচ্ছা, আমার কথা আপনি যা জানেন তাই লিখবেন। যদি বলেন যে না আমি জানি ভার্সু মানে গুণ, তো লিখেন ভার্সুস লিখলাম। এটা কিছু ভালো গুণের দ্বারা গঠিত হয়। এখন কি কি সেগুলো? লাইক, লাইক মানে হচ্ছে যেমন, গুণগুলোর নাম লিখবো। প্রথমে বলছে সততা, তো আমি লিখে দিলাম অনেস্টি। সবাই জানেন সততার ইংলিশ অনেস্টি। এবার জবাবদিহিতা। জবাবদিহিতার ইংলিশ যদি আপনি নাও জানেন, প্যাসেজের মধ্যে শব্দটা ছিল, আপনি ওটা দেখে দেখেই লিখবেন। অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, যদি বানান ভুলে যান দেখে লিখবেন অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। পরোপকার, পরোপকার যদি আপনি নাও বুঝেন, ওখানে একটা গুণ তো ছিল, ওখানে ভার্সুর পরে তো অনেকগুলো গুণের নাম ছিল, আপনি সেগুলো দেখে দেখেই লিখেন না, তো আপনার ওখানে লেখা ছিল অ্যালট্রুইজম, তো আমি লিখে দিলাম অ্যালট্রুইজম, পরোপকার। আর এটা বলছে ন্যায় বিচার, এটা সবাই জানেন, ন্যায় বিচারের ইংলিশ জাস্টিস। 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 দেখেন আমার এই বাক্যটাও কিন্তু অনুবাদ হয়ে গেল। তাহলে আমি এখন লিখে দিব জাস্টিস। আচ্ছা, এবার বলছিল ইত্যাদি। ইত্যাদির ইংলিশ কে না জানে? সবাই জানে, দিলাম এটসেট্রা। আচ্ছা। হ্যাঁ, হলো। পরের বাক্যে বলছে যে বর্তমান পৃথিবী, খেয়াল করেন, বর্তমান পৃথিবী বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। এটা ট্রান্সলেট করতে কে না পারে? সবাই পারবে। এখানে ভার্ব হলো এগিয়ে যাচ্ছে। আপনি ভার্বকে প্রশ্ন করেন কে এগিয়ে যাচ্ছে, উত্তর বর্তমান পৃথিবী। তার পৃথিবী। মানে এটা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্টটা আমি আগে লিখি যে বর্তমান পৃথিবী। এখন ওখানে লেখা ছিল কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, আপনি কন্টেম্পোরারি জানেন না, আপনি কারেন্ট ওয়ার্ল্ড লিখেন, প্রেজেন্ট ওয়ার্ল্ড লিখেন, আপনার যা ইচ্ছা লিখেন, বর্তমান হলেই হলো। তো আমরা শব্দটাকে সিদ্ধ করার জন্য প্রেজেন্ট না লিখে কন্টেম্পোরারিটাই লিখি একটু। উদ্দেশ্য হলো এই ওয়ার্ডটা লেখার কারণে আমার জন্য হৃদয়ে গেঁথে যায় যে আমি এখন থেকে কন্টেম্পোরারি শব্দটা ব্যবহার করব বেশি। সমসাময়িক ওয়ার্ল্ড, সমসাময়িক পৃথিবী। এই যে আপনি কন্টেম্পোরারি শব্দটা লিখলেন, আগে থেকে না জানা থাকলে এখন আপনার এটা জানা হয়ে গেল, আপনি এটা লিখতে পারবেন। আচ্ছা, বর্তমান পৃথিবী। আর ভার্ব কি? এগিয়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাচ্ছে। তাহলে আমি লিখে দিলাম ইজ গোয়িং অ্যাহেড, এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তো অ্যাহেড, গোয়িং অ্যাহেড, এগিয়ে যাচ্ছে। And কোন দিক থেকে? বৈজ্ঞানিক ও অর্থনৈতিক দিক থেকে। এখন আপনি তাহলে ভাবতে পারেন তাহলে আমি এভাবে কেন লিখি? আমি তো অন্যভাবে লিখতে পারি যে বর্তমান পৃথিবী ইজ ইমপ্রুভিং, উন্নত হচ্ছে। হ্যাঁ, লিখতে পারেন সেটাও। মানে আপনার কাজ হলো শুধু প্যাসেজের থিমটাকে ছোট করে প্রকাশ করা। বাংলাটা লিখছি তো শুধু নিজের সান্ত্বনা দেওয়ার জন্য, যেন বাংলা দেখে দেখে আমি একটা ধারণা নিতে পারি। তাহলে অর্থনৈতিক ভাবে আর বৈজ্ঞানিক ভাবে। তাহলে আমি বলতে পারি অর্থনৈতিক ভাবে ইংলিশ কি লিখবো বলেন তো? ইকোনমিক্যাল। সায়েন্টিফিক্যালি শুনে বলবেন, বৈজ্ঞানিক ভাবে। আর অর্থনৈতিক ভাবে হচ্ছে কি? ইকোনমিক্যালি। তো হয়ে গেল আমার এটাও। বাহ। এখন বলছে তবে, তবের ইংলিশ বাট হয়, কিন্তু চেষ্টা করবেন হাউএভার লেখার।
মানে যখন বাক্যের শুরুতে আপনি তবে পাবেন, একটা বাক্য শুরু হয়েছে তবে দ্বারা, তখন বাট না লিখে হাউএভার লেখার চেষ্টা করব। তবে মানুষের মাঝে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটতেছে। আহারে, মানে নৈতিক মূল্যবোধটা অবক্ষয় হচ্ছে। তাহলে আবার নৈতিক মূল্যবোধের ইংলিশ তো আমরা জানি যে নৈতিক মূল্যবোধের ইংলিশ কি? moral values, হিউম্যান মোরালিটি লিখলেই হবে। হুম, তাহলে আমি লিখবো হিউম্যান মোরালিটি। এবার অবক্ষয় ঘটতেছে মানে কি, বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কমন ইংলিশ কি বলেন তো? কমন ডিক্রিজ, ইংলিশ নর্মালি ডিগ্রেড। ডিক্রিজ, ডিক্রিজ, ডিগ্রেড। হ্যাঁ, আপনি যা diminish, জানেন তাই লিখবেন। হিউম্যান মোরালিটি ইজ ডিগ্রেডিং বা ডিক্রিজিং, আপনি লিখে দিলেন যা আছে আপনার ভান্ডারে। ডিগ্রেডিং। কমতেছে, কোথায় কমতেছে? মানুষের মাঝে। মাঝের জন্য হচ্ছে এমন, এমং বা বিটুইন, দুইজনের মাঝে হলে বিটুইন হয়, দুইয়ের অধিকের মাঝে হলে এমং হয়। এমং পিপল বা এমং হিউম্যান লেখেন, মানুষের মাঝে। মানুষের মাঝে আর বিবেক নৈতিকতা নাই, দিলাম এমং হিউম্যানস। হলো। অত্যন্ত মজার একটা বিষয়, যদি আপনি ধৈর্য নিয়ে একটু মনোযোগ দেন, আজকের ক্লাসটা আপনার লাইফে সেরা ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আমার এই বাক্যটাও হয়ে গেল। এবার পরের বাক্যটা কি বলছে একটু দেখেন। পরের বাক্যটাতে বলছে যে প্রতিযোগিতামূলক সমাজে মানুষ আত্মমর্যাদা, আত্মসন্তুষ্টি, সম্পদের পেছনে ছুটতেছে, এবং এবং এর ওখানে আপনি থামেন, একটু একটু করে লিখেন। আগে লেখেন প্রতিযোগিতামূলক সমাজে। এটার ইংলিশ কি লেখা যায় কেউ একটু বলেন তো আমারে? প্রতিযোগিতামূলক সমাজ, কথায় কথা, কম্পিটিটিভ সোসাইটি। কম্পিটিশন সোসাইটি। হ্যাঁ কথায় কথা বলে নাই, কম্পিটিশন কম্পিটিটিভ সোসাইটি। ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে আমি লিখে দিলাম যে সরি, ইন দা কম্পিটিটিভ সোসাইটি, ইন দা কম্পিটিটিভ সোসাইটি, প্রতিযোগিতামূলক সমাজে, কমা চিহ্ন দিলাম। এখন মানুষ ছুটতেছে, এখানে ভার্ব কোনটা? তার ছুটছে, ছুটছে। কেডা ছুটছে? পিছনে কে? ছুটছে মানুষ। মানুষ হলো সাবজেক্ট। মানুষ। মানুষ। তো লিখলাম হিউম্যানস। পিপলও লিখতে পারেন, হিউম্যানসই লিখি। আর ছুটতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এখন সোলার ইংলিশ কি? রান। রান মানে ওই দৌড়ানো না? হ্যাঁ, তো হুম। রানিং। আর রান, রানিং, ছুটতেছে। এখন রান আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা, দিলাম আফটার। পিছে ছুটতেছে। এখন বলেন কার কার পিছে ছুটতেছে? আত্মমর্যাদা, সম্পদ, এগুলো না? তো সম্পদের জন্য লিখলাম ওয়েলথ। তারপরে আর সম্পদের পেছনে ছুটতেছে। আর কিসের পেছনে যেন ছুটছে? প্রেস্টিজের পেছনে ছুটতেছে, আত্মমর্যাদা, যে আমারে প্রধান অতিথি বানাইতে হবে। হ্যাঁ, আচ্ছা এরকম। আর কি যেন বলছে? আত্মসন্তুষ্টি, মানে সেলফ স্যাটিসফ্যাকশন, তাই না? বা বলা যায়, সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি হবে না? হ্যাঁ হবে। আর প্যাসেজে ছিল সেলফ গ্র্যাটিফিকেশন। তো আমি প্যাসেজের ওয়ার্ডটাকে একটু প্রতিষ্ঠিত করি, সেলফ গ্র্যাটিফিকেশন। গ্র্যাটিফিকেশন হইল। আচ্ছা, তো এটাও আমরা অনুবাদ করে ফেললাম। এই তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন একটা কনজাংশন আছে কি? এবং। আচ্ছা, এবং এর জন্য আমি লিখবো অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি লিখবো আর কি কিছু একটা। এবং কি বলছে? নৈতিক মূল্যবোধ হারাচ্ছে। কে হারাচ্ছে বলেন তো? মানুষ, হ্যাঁ, যারা হিউম্যান ওটার পিছনে ছুটতেছে মোরালিটি। তারাই। তাহলে বারবার মানুষ না লিখে দে লিখি। অ্যান্ড দে আর লুজিং, তারা হারাচ্ছে। কি হারাচ্ছে? নৈতিক মূল্যবোধ, মানে আপনার ইথিক্যাল ভ্যালুস লিখতে পারি। বারবার হিউম্যান মোরালিটি না লিখে আমি লিখতে পারি যে ইথিক্যাল ভ্যালুস, নৈতিক যে মূল্যবোধ এটা হারাচ্ছে। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার আসেন পরের বাক্যে কি বলছে। ফলে, ফলের ইংলিশ জন্য প্যাসেজে আমরা কি পাইছিলাম? অ্যাজ এ রেজাল্ট তো ঠিক আছে, প্যাসেজে কি পাইছিলাম? কনসিকুয়েন্টলি, তাই না? তো আমরা লিখে দিলাম কনসিকুয়েন্টলি। ফলে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসততা এগুলো বাড়তেছে। ও, তাহলে কেটা কেটা বাড়তেছে? প্রথমে বলছে দুর্নীতি, মানে করাপশন। এবার বলছে ক্ষমতার অপব্যবহার,
মানে মিস ইউজ অফ পাওয়ার, মিস 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 ক্ষমতার ইউজ পাওয়ার, অপব্যবহার। অসততার ইংলিশ যেন কি? ইনইকুয়ালিটি। ডিসঅনেস্টি। এগুলো বাড়তেছে, মানে আর dishonest। রাইজিং, এগুলো বৃদ্ধি পাচ্ছে বা এক্সপ্যান্ডিং, প্রসারিত হচ্ছে। এটাও হয়ে গেল। আরে আমরা তো প্রায় শেষের দিকে, তাহলে এগুলো বাড়তেছে। এরপরে বলছে কি, বাবা মায়ের পর্যবেক্ষণের অভাব, ডিজিটাল মিডিয়ার ভুল তথ্য, শিক্ষার অবনতি, এগুলো মানবিক নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী। তাহলে কারা কারা দায়ী? প্রথমে বলছে বাবা মায়ের পর্যবেক্ষণের অভাব। অভাবের ইংলিশ কি বলেন? ল্যাক অফ। লেখ দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তাহলে আমি লিখে দিলাম যে ল্যাক অফ। বাবা মায়ের বলতে প্যারেন্টাল, তাই না? পর্যবেক্ষণ ইংলিশ ছিল সুপারভিশন। যে মনে মনে ভাবতেছেন স্যার আপনি তো লিখতেছেন, আমি তো স্যার পর্যবেক্ষণ ইংলিশ জানি না, আমি লিখবো কেমনে, এটা যারা ভাবতেছেন তাদেরকে বলি, ভাই তুমি যদি না জানো, অটোমেটিক তোমার মাথায় কেউ ঢুকাই দিবে না। তোমাকে এভাবে প্রতিদিন ক্লাস করে করে, বই পড়ে পড়ে নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে। তুমি জানো না, আজকে শিখে নাও সুপারভিশন মানে পর্যবেক্ষণ। আমি রাগ করে বলছি না, মানে এভাবেই তোমাকে শিখতে হবে ভাই। তুমি যদি জিম লেগে বসে থাকো, তোমাকে কেউ শেখায় দিবে না। প্রতি ক্লাসে নতুন নতুন বিষয়ের সাথে ফেস করতে হবে এবং সেগুলো কঠিন হইতে হবে। তুমি যা জানো, ভাবো তো তুমি যে জিনিসটা জানো, যেটা তোমার কাছে সহজ লাগে, আমি যদি সেটাই তোমাকে প্রতি ক্লাসে পড়াই, তাহলে তুমি আমার কাছে নতুন কি শিখবা? এই জিনিসটা অনেকে ভাবে না। সহজ তো সহজই, সহজ আমি কেন সময় নষ্ট করব? আমি শিখবো কঠিনটার সময় দিয়ে, কঠিনটাকে আমার শিখতে হবে। আবার অনেকে আমাকে বুঝায় স্যার আগে সহজটা হলে ভালো হয়। কথা একটাই, যা সহজ তা তো তুমি পারবাই, সেখানে সময় দিব না আমরা। আমরা সময় দিব যা আমি জানি না সেটা জানার জন্য। এই আমি কি ভুল বলছি না ঠিক বলছি ভাই? তো ঠিক বলছেন। ল্যাক অফ প্যারেন্টাল সুপারভিশন। এবার কি বলছে? ডিজিটাল মিডিয়ার ভুল তথ্য। ভুল তথ্য, তাহলে আমি বলতে পারি যে মিস এক ইনফরমেশন। কথায় ডিজিটাল মিডিয়ার প্রভাব। ভুল তথ্যটা তো বাদ দেই, ডিজিটাল মিডিয়ার প্রভাব। আমি বলতে পারি যে ইনফ্লুয়েন্স অফ ডিজিটাল মিডিয়া। ওরা অনেক অকাজ কুকাজও করে, ভালো কাজও করে। ডিজিটাল মিডিয়ার প্রভাব। হুম। আর ডিজিটাল মিডিয়া বিষয়ে আমার ইদানিং মানে শুনলে ভাল লাগে না কেন, মানে গ্রাম পর্যায়ে বেশিরভাগ যাদের দেখি সাংবাদিকতা করে, লেখাপড়া নেই। মেজাজ গরম হয় তখন যখন এমনও মানুষকে দেখি, বিভিন্ন পত্রিকার উপজেলা রিপোর্টার, কিন্তু ও, একবার বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার উপজেলার যে রিপোর্টার আছে, একটা পত্রিকার নাম না বলি, ও হচ্ছে ওই পত্রিকার উপজেলা প্রতিনিধি। ভালোই একটা পত্রিকা, মোটামুটি ভালোই চলে। তো কোন একটা বিষয় নিয়ে নিউজ করছে, তো ওকে আমার ফোন করার প্রয়োজন হয়েছিল, কারণ ও নিউজটা ঠিক না, ভুল নিউজ। ফোন করার পর সে সালাম দিল। ও বলে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম। তো গ্রামে আমি প্রাইভেট পড়াইতাম তখন, স্টুডেন্ট লাইফে। তো তারপরে আমার মনে হলো ও তো দুইবার মেট্রিক পরীক্ষা দিয়েও ফেল করছে, পাশ করেনি এসএসসি তে। পরে বললাম ভাই তুমি সেই না? কয় জি স্যার, জি স্যার। তুমি আবার সাংবাদিকতা করো কেমনে? তোমার না এরকম ছিল, বানান টানান পারতে না? কয় স্যার এখন তো ওভাবে লিখতে হয় না, চ্যাট জিপিটি আছে আর মুখে বলে টাইপ করা যায়। আমি বললাম, ও আচ্ছা। পরে বললাম তুমি যেটা লিখছো সংবাদ, তুমি কি এই টার্মটা মানে বুঝো? কয় স্যার এটা তো সমস্যা না হয়েছে একটা, আচ্ছা আপনি বললে আমি এটা সরাবো। মানে ওই জিনিসটাও জানে না, না বুঝে একটা জিনিস। তো এরকম কিছু সাংবাদিকতা দেখা আর কি মনে হয় যে মিডিয়ার অবস্থা কি। যাই হোক, মিডিয়াতে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত স্মার্টরাও আছে। ইনফ্লুয়েন্স অফ ডিজিটাল মিডিয়া। এবার বলছে কি, শিক্ষার অবনতি। অবনতির ইংলিশ আমরা প্যাসেজে স্যার পাইছিলাম এখানে কি স্যার ডিগ্রেডেশন। ডিজিটাল সিস্টেম কি দেওয়া যাবে স্যার? ডিজিটাল সিস্টেম কি দিতে পারবো স্যার মিডিয়ার জায়গায়? আরেকটু স্পষ্ট করে বলতে হবে। স্যার ডিজিটাল মিডিয়ার জায়গায় কি আমি ডিজিটাল সিস্টেম কি দিতে পারবো? না, সিস্টেম আর মিডিয়া এক জিনিস না ভাইয়া। মিডিয়া এক জিনিস, আচ্ছা আচ্ছা, সিস্টেম এক ঠিক আছে। জিনিস। এখন শিক্ষার অবনতি, তাহলে আমি বলতে পারি ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন অফ এডুকেশন, শিক্ষার অবনতি। বা আমি বলতে পারি এডুকেশনাল ডিগ্রেডেশন, শিক্ষার অবনতি। তারপরে কি বলছে? এই জিনিসগুলো মানবিক অবক্ষয়ের জন্য দায়ী। তাহলে এগুলো আর রেসপন্সিবল,
এগুলো দায়ী ফর জন্য, কিসের জন্য? মানবিকতার নৈতিক অবক্ষয়ের জন্য। তাহলে ফর অবক্ষয়ের ইংলিশ কি? ডিগ্রেডেশন। ফর দ্য ডিগ্রেডেশন, হুম, ফর দ্য ডিগ্রেডেশন, এই যে বারবার ডিগ্রেডেশন লিখতে লিখতে আপনি বুঝতেছেন ডিগ্রেডেশন মানে অবক্ষয় বা ঘাটতি। ডিগ্রেডেশন অফ হিউম্যান মোরালিটি, হিউম্যান মোরালিটি, এটাও হয়ে গেল। এখন বলছে শুধু অর্থ দিয়ে উন্নত জাতি হওয়া যায় না। আচ্ছা, তার সাথে কি বলছে? যে নৈতিক উন্নয়নও দরকার। হুম, তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখি যে বিসাইডস, আমরা এভাবে বলি যে বিসাইডস ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, এটা বিসাইডস হবে না, পাশাপাশির জন্য হবে বিসাইড। বিসাইড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি। আর আহ, স্যার নট অনলি বাট অলসো দিয়ে করলে ভালো হতো না? হ্যাঁ, মানে ভালো মন্দের কিছু দিতে পারবেন, নট অনলি বাট অলসো দিলে আপনি লিখলে বাক্য ভুল হবে। শুরুতেই লিখবেন নট অনলি না, তখন বাক্যটা ভুল হবে। নট অনলি দিতে গেলে বাক্যটাকে ইনভার্স করতে হয়, একটু পরে দেখাবো। নট অনলি দেওয়া তো খুব সহজ, কিন্তু নট অনলি দিয়ে সবাই বাক্য ভুল করে ফেলে। আমি একটু পরে দেখাচ্ছি কেন। আচ্ছা সরি, আমি একটু মিউট হয়েছিলাম। যেটা বলছিলাম, বিসাইড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আহ কি যেন দরকার বলছিলাম, যে আপনার নৈতিকতার উন্নয়নও জরুরি। তাহলে আমি বলতে পারি যে আহ, আপনার ডেভেলপমেন্ট অফ, হ্যাঁ, আপনার ইথিক্যাল ভ্যালুস, হুম, নৈতিক মূল্যবোধের উন্নতিও, এই জিনিসগুলো দরকার। হুম, এই জিনিসও দরকার, ইজ মাস্ট বলতে পারি। মাস্ট মানে এখানে আবশ্যকীয়, মাস্ট টু বি, হওয়ার জন্য, সিভিলাইজড, সিভিলাইজড নেশন বা সোসাইটি, একটা সভ্য জাতি হওয়ার জন্য এটাও দরকার। আচ্ছা, এরপরে বলছে যে নৈতিক উন্নতির জন্য সবাই এগিয়ে আসতে হবে। আচ্ছা, এটা হলো ফিনিশিং সেন্টেন্স আমার। তো আমি কি লিখলাম? যে আহ, যে দ্য গভর্নমেন্ট, সরকার, তারপরে বলছে কে কে, আহ, কি যেন, ফ্যামিলি, পরিবারগুলো, ফ্যামিলিস, তারপর এডুকেশনাল ইনস্টিটিউশনস, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান, টিউশনস, তারপরে কি যেন বলছে, আহ, সমাজ। হ্যাঁ, আর বলছে যে সুশীল সমাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিভিল সোসাইটি, সুশীল সমাজ, অ্যান্ড এভরিবডি, সবাইরই, এভরিবডি হ্যাভ টু ওয়ার্ক, কাজ করতে হবে, কোলাবোরেটলি, মানে একসাথে যৌথভাবে কাজ করতে হবে। কেন? টু, কিসের জন্য? টু বুস্ট মোরাল ভ্যালুস, অথবা টু বুস্ট হিউম্যান মোরালিটি, হিউম্যান মোরালিটি ইন দ্য সোসাইটি, সমাজে হিউম্যান মোরালিটি আরো সমৃদ্ধ করার জন্য সবারই কাজ করতে হবে। কথা ছিল 4 লাইনে 4 বাক্যে সামারি লিখবো।
কিন্তু বিশাল বড় হয়ে গেল। হ্যাঁ, এমনই হবে। আপনি যখন প্রথম সামারি লিখবেন, আপনার সামারি এত বড়ই হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে এটাকে আপনি এখন কিভাবে ছোট করে লিখবেন। তাহলে দেখেন, সামারি লেখার স্টেপ গুলো ফলো করেন। প্রথমে আমি ইংলিশ প্যাসেজটা কোনো রকমে পড়লাম, জীবন বাঁচানোর মতো করে একবার পড়ে ফেললাম। তারপরে আমি যা পড়ে বুঝেছি সেটাকে আমি খাতায় ধৈর্য সহকারে বাংলায় একটু মোটামুটি লিখে ফেলছি। তারপরে আমি সেই বাংলাটাকে মোটামুটি ট্রান্সলেট করে ফেললাম। হুম। এখন আমি কি করব, এটাকে আরো ছোট করব। এখানে ছিল বিসাইড ইকোনমিক ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ ইথিক্যাল ভ্যালুস। এখানে আর হবে না, ইজি হবে, কারণ এখানে সাবজেক্ট হলো ডেভেলপমেন্ট, ইথিক্যাল ভ্যালুস না। প্রথম নাউনটাই হলো আসল সাবজেক্ট। হ্যাঁ, এটা সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার। যাই হোক, একজন প্রশ্ন করছিল, তাহলে এখন এটা একটা স্ক্রিনশট রাখেন, আপনারা রাখেন আপাতত, যারা লেখেন নাই অনেকে তাদের জন্য বলছি। আমি যে ধীরে ধীরে লিখি, চাইলে যে কেউ আমার সাথে সুন্দর করে নোট করতে পারে খাতায়। অবশ্য যারা শিখতে চায় তারা করে। এখন আমরা এটাকে ছোট করব না, সংক্ষিপ্ত করব। সামারি যত ছোট হয় তত মার্কস বেশি। তার মানে আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে। এখন প্রথম প্রথম আপনি একটু চিন্তায় পড়বেন, আর কোনটারে বাদ দিব আমি। সবই তো গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন, আপনি আপনার জীবনের দুঃখগুলো শেয়ার করার জন্য আমার কাছে আসছেন। আয়সা বললেন যে ভাই, আমার জীবনে অনেক দুঃখ, আহ আপনার সাথে একটু শেয়ার করতে চাই। তা আমি ব্যস্ত মানুষ, তো আপনারে বললাম যে কতক্ষণ লাগবে শেয়ার করতে। তো আপনি বললেন যে এই ঘন্টা দুয়েক। আমি বললাম যে না, আমি পারবো না, 2 ঘন্টা আমি পারবো না, আপনি ইয়া করেন, 2 মিনিটে বলেন। কিন্তু আপনাকে বলতেই হবে। তখন আপনি কি করবেন বলেন তো? যে কথা আপনাকে 2 ঘন্টায় বলতে হয়, সেটা 2 মিনিটে বলার জন্য আপনি কি করবেন? আপনি যেগুলো না বললেই নয়, যেগুলো একান্তই বলা দরকার, শুধু সেগুলোই বলবেন। ঠিক কি না? এই হা না বলেন। ইয়েস স্যার। জি হ্যাঁ। স্যার। ইয়েস স্যার। তাহলে এখানেও আমাকে তাই দেখতে হবে, যে তথ্যগুলো না দিলে এই প্যাসেজের কোনো থিমই বোঝা যাবে না, সেগুলোই আপনাকে লিখতে হবে। দেখি লাইনটা পড়ে কোনগুলো নেওয়ার মতো। হিউম্যান মোরালিটি ইজ দ্য ফাউন্ডেশন অফ আ সিভিলাইজড সোসাইটি। ইট কনসিস্ট অফ সাম গুড ভার্সুস লাইক অনেস্টি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যালট্রুইজম, জাস্টিস, এটসেট্রা। খেয়াল করেন, আমি এই লাইনটা নেওয়ার দরকার নেই আমার। কেন? এগুলোর মানেই তো কি? হিউম্যান মোরালিটি। মোরালিটি। আমি তো সামারিতে বলছি যে সামারিতে কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই, কোনো বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই। সো কাকে হিউম্যান মোরালিটি বলে সেটা আমি লিখতে যাব না, আমি তো লিখবো সামারি। তাহলে আমি এই লাইনটা কেটে দিলাম। ইট কনসিস্ট অফ সাম ভার্সুস লাইক অনেস্টি, অ্যাকাউন্টেবিলিটি, আলট্রুইজম, জাস্টিস, এটা বাদ দিলাম। আচ্ছা, এবার বলছে দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইজ গোয়িং অ্যাহেড সাইন্টিফিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, হাউএভার হিউম্যান মোরালিটি ইজ ডিগ্রেডিং অ্যামং হিউম্যানস। তাহলে আমি এখানে আরেকটু, হ্যাঁ, এটাকে আমি আরেকটু ছোট করতে পারি। এই মনির হোসেন, একটু প্লিজ মিউট করে কথা বলেন, আহ, অন্যদের ডিস্টার্ব হয়। দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইজ গোয়িং অ্যাহেড সাইন্টিফিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, অথচ হিউম্যান মোরালিটি কমতেছে। তাহলে আমি এই দুইটা বাক্য আমার দরকারি, খুবই দরকারি। বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু মানবিক নৈতিকতা কমে যাচ্ছে। তারপরে বলছে ইন দ্য কম্পিটিটিভ সোসাইটি, এই প্রতিযোগিতামূলক সমাজে মানুষ অর্থের পেছনে ছুটতেছে। এটা আমার দরকার নেই। এটার জন্য আমি এক কথায় বলে দিছি, মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটতেছে। কিভাবে নৈতিকতার অবক্ষয় ঘটতেছে সেটা ব্যাখ্যা করা সামারিতে আমার দায়িত্ব না। সামারিতে আমার দায়িত্ব শুধু মূল কথাগুলোকে তুলে ধরা। খেয়াল করে যান, এটা হচ্ছে আমার ব্যাখ্যা, এটাকে বাদ দিলাম। আচ্ছা, তাহলে নৈতিকতার অবক্ষয় ঘটছে, কনসিকুয়েন্টলি ফলাফল হিসেবে করাপশন, মিস ইউজ অফ পাওয়ার, ডিসঅনেস্টি আর রাইজিং। হ্যাঁ, এটা ঠিক আছে, ফলাফল হিসেবে এগুলো বাড়তেছে। আচ্ছা,
তারপর ল্যাক অফ প্যারেন্টাল সুপারভিশন, পিতামাতার এই সুপারভিশনের অভাব, ডিজিটাল মিডিয়ার প্রভাব, এডুকেশনের অবক্ষয়, এগুলো ডিগ্রেডেশনের জন্য দায়ী। আচ্ছা, তারপরে কোন জাতি কেমনে সভ্য হবে এগুলো আর ব্যাখ্যা করার আমার দরকার নেই, কথা একটাই, তোমার সভ্য হইতে হবে। এই লাইনটা বাদ দিলাম। দিয়ে দ্য গভর্নমেন্ট, ফ্যামিলিজ, এডুকেশনাল ইনস্টিটিউশন, সিভিল সোসাইটি অ্যান্ড এভরিবডি, এগুলোর আমার দরকার নেই। আমি এই দ্য গভর্নমেন্ট, ফ্যামিলিজ এগুলো বাদ দিব। এভরিবডির জায়গায় আমাকে লিখতে হবে অল, সকলকে। all have to work collaboratively to boost human morality in the society. খেয়াল করেন তো, আমি যে লাইনগুলো কেটে দিলাম সেই লাইনগুলো বাদ দিয়েও যদি আপনি বাকি লাইনগুলো কাউকে গল্প আকারে শোনান, সে কি মোটামুটি গল্পের থিম বুঝতে পারবে না? জি স্যার। পারবে স্যার। পারবে। তাহলে আমি যদি এখন যে লাইনগুলো বাদ দিয়েছি সেগুলোকে আমি ইরেজার দিয়ে একদম মুছেই দেই, দেখেন কি সুন্দর একটা দৃশ্য হবে। আমি ইরেজার দিয়ে লাইনটাকে একদম মুছেই দিলাম, এই যে এই লাইনটা মুছে দিলাম। একজন আমাকে একদিন প্রশ্ন করছিল অনলাইনে, অনেকেই প্রায় করে, যে স্যার অন্য জায়গায় অনলাইন কোর্স ফি এত কম আর আপনার কাছে কোর্স ফিটা এত বেশি, এর কারণ কি, বিশেষত্ব কি? তো আমি তাকে রিপ্লাই দিছিলাম যে কারণ হচ্ছে আমার কোর্স করার জন্য অনেক ধৈর্য লাগে, তো অধিকাংশেরই ধৈর্য থাকে না, ধৈর্যশীল মানুষ খুব অল্প কয়েকজন, তো অল্প কয়েকজন পড়ালে তো আমার লস হয়, এই জন্য আমার কোর্স ফিটা বেশি। তো খুব মাইন্ড করছিল, সে বলছিল তার মানে কি আপনি বলতে চান আমার ধৈর্য নাই? আমি বললাম যে হ্যাঁ তাই বলতে চাই। তো বলে কিভাবে বুঝলেন? তো পরে আমার একটা 2 ঘন্টার ক্লাস দিছিলাম তারে, রেকর্ড করা, বলছিলাম ক্লাসটা দেখে আমাকে একটা ফিডব্যাক দিয়ে। তো ক্লাসটা 6-7 মিনিট হয়তো বা সে দেখছে মনে হয়, দেখে 15 মিনিট পরেই সে আমাকে নক দিচ্ছে, 2 ঘন্টার ক্লাস কিন্তু, দিয়ে বলতেছে যে হ্যাঁ আপনার ক্লাস ভালো, মানে খারাপ তো আর কইতে পারে না, বলছে ক্লাস ভালো। তো আমি বললাম প্রমাণিত আপনার ধৈর্য নেই। কেন? তো বোঝাই যাচ্ছে 2 ঘন্টার ক্লাস সে দেখছে 6-7 মিনিট, দেখেই মূল্যায়ন করে ফেলছে আমার ক্লাস নাকি ভালো। তো সত্যি বলতে আমার কোর্স করার জন্য, আমি সবসময় এটা বলি, অনেকে না বুঝে মন খারাপ করে, আমার কোর্স করার জন্য একটা আলাদা যোগ্যতা লাগবে। আপনাদের প্রত্যেকের সেই যোগ্যতা আছে বলে ক্লাসগুলো করেন। দেখেন আমরা কি লিখলাম, হিউম্যান মোরালিটি ইজ দ্য ফাউন্ডেশন অফ আ সিভিলাইজড সোসাইটি. The contemporary world is going ahead scientifically and economically. However, এখন আমি হাউএভারটাও বাদ দেই, হাউএভারের জায়গায় আমি একটা কনজাংশন ঢুকাই দেই, although, although, although human morality is degrading among humans. Consequently, corruption, misuse of power, dishonesty are rising. Lack of parental supervision, influence of digital media, degradation of education are responsible for the degradation of human society. All have to work collaboratively to boost human morality in the society. এবার লাইনে আসেন, আপনাদেরকে বলছিলাম আমি 4 লাইনে বা 4 বাক্যে সামারি লেখা যায়। এটা হচ্ছে প্রথম বাক্য, টপিক সেন্টেন্স, তারপরের মাঝখানে যে 2-3টা বাক্য আছে এটা হলো মেইন থিম, আর শেষেরটা হচ্ছে কি ফিনিশিং। মিলাই দিতে পারছি? 4 বাক্য হবে। জি স্যার। হ্যাঁ, মানে 5টা বাক্য হয়েছে। আমি তো প্রথমেই বলছি 4 বাক্য কোনো সংবিধানের নিয়ম না, মানে 4-5টার মতো, যত কম করতে পারেন আর কি। এখন যদি এটা স্যার আপনি পড়েন। এখানে ওই যে অলটা আসছে স্যার, জি, অল, অলটা মানে কি বলা যায়, ওইটা কি আমরা মানে আমরা প্রোনাউন, সাধারণত কি বলি? অল একটা প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আপনি আবার বলতে স্যার পারেন। লাস্টের বাক্য নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার। লাস্টের বাক্য নিয়ে প্রশ্ন? স্যার এই যে আমাদের বললেন না স্যার যে আমাদের এগিয়ে আসতে হবে স্যার, তাহলে আসতে হবে যে স্যার এটা কি ফিউচার টেন্স মানে দিয়ে কি এগিয়ে করতে পারবো আসতে না স্যার? হবে, বাংলায় লেখা ছিল এগিয়ে আসতে হবে। বাংলাটা হচ্ছে কি, মনে করেন আমার কাছে একটা জাস্ট স্যাম্পল, আমি বাংলাটা ধরে ধরে লিখতেছি। তো ইংলিশ লেখার সময় আমার কাছে মনে হয়েছে এগিয়ে আসার চেয়ে আমি লিখতে পারি অল হ্যাভ টু ওয়ার্ক, সবাই কাজ করতে হবে এটার উপর।
সো কাজ করতে হবে আর এগিয়ে আসতে হবে, প্রায় তো একই কথা, তাই না? তার মানে স্যার এখন ক্লিয়ার হয়েছে। বাংলাটা হচ্ছে আমাদের জন্য একটা নমুনা। আমরা প্যাসেজটা পড়ে আগে একটু বাংলায় লিখবো যেন আমি না ভুলে যাই, তারপরে আমি বাংলা থেকে আমি আমার মতো করে ইংলিশটা ট্রান্সলেট করব। ওই দেখবেন যারা মানুষের ছবি এঁকে দেয়, তারা কি করে, আপনি যদি বলেন যে ভাই আমার ছবিটা এঁকে দেন তো, আপনার জাস্ট একটা ছবি সে তুলে রাখবে ফোনে, আসলে কিন্তু হুবহু ছবির মতো বানাবে না। ছবিটা দেখে তো একটা ধারণা, থিম নিয়ে। তো আমাদের বাংলাটা হচ্ছে একটা থিম। তাহলে আমার এখানে ওয়ার্ড সংখ্যা কয়টা হলো দেখি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, এই 80টার বেশি ওয়ার্ড হয়নি এখানে। 100 তো হবেই না, 80টার মতো ওয়ার্ড আছে। Human morality is the foundation of a civilized society. The contemporary world is going ahead scientifically and economically, although যদিও human morality is degrading among humans. Consequently, corruption, misuse of power, dishonesty are rising. Lack of parental supervision, influence of digital media, degradation of education are responsible for the degradation of human morality. All have to work collaboratively to boost human morality in the society. ফিনিশিং দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনাদের সাথে আমার কিছু কথা আছে, আর একটা স্ক্রিনশট নেন, নেন, নেওয়ার পরে কথা আছে। আচ্ছা, কথাটা বলার জন্য আমার একজন লাগবে, পার্টনার লাগবে এখানে। আচ্ছা, আপনাদের মধ্যে কি ভাই এমন কেউ আছেন, আজকের ক্লাসে আমি যা যা লিখেছি, যতগুলো লিখেছি সব লিখে নিয়েছেন, এমনকি একজন আছেন তার সাথে আমার একটু কথা বলা দরকার? কে আছেন এমন? প্লিজ থাকলে সাড়া দেন, না হলে সবাই মনে করবে কারো লেখার দরকার নেই। এমনকি একজনও নেই? আহা। স্ক্রিনশট নিয়েছি স্যার, আর প্রথম দিকে স্যার লিখছিল। আচ্ছা, স্যার স্ক্রিনশট নিয়েছেন সমস্যা নেই। বাংলা সামারিটা স্যার 50% লিখছি, আর আগের ইনস্ট্রাকশন গুলো এবং পরের ইংলিশটা লিখছি স্যার। সাবাস। শরীফুর রহমান, আপনার সাথে আমার কথা বললেই চলবে, আপনি একটু কথা বলেন আমার সাথে। সেটা হলো, আচ্ছা ভাই, ইংলিশটা লিখতে গিয়ে আপনার কাছে কিছু ওয়ার্ড নতুন ছিল না? জি স্যার। আপনার কি মনে হয় এটা খাতায় লেখার পর ওয়ার্ড গুলো কি মোটামুটি একটু মনে হচ্ছে না দখলে আছে? জি স্যার, বেশ কিছু ওয়ার্ড দখলে আসছে, যেমন ডিগ্রেডেশন মিনিংটা জানতাম, কিন্তু এটা যে এত মানে মাথায় বা হাতে আসবে এটা আগে আসেনি কখনো, এত এখন সুন্দর করে আসছে যে স্যার। ব্যবহার করা যায়, এটা নতুন করে আরেকবার দেখলেন, রাইট? জি স্যার, শরীফুর জি স্যার। রহমানের কাছ থেকে আপনি একটু থাকেন, আপনার সাথে আমি আরো কথা বলবো, আপনি মিউট হবেন না। শরীফুর রহমানকে যদি আমি একটা এক্সাম্পল দেই, সে যতক্ষণ আমার সাথে লিখছে ততক্ষণ তার মেমোরি সবকিছু নোট করছে। এই যে সে আমার সাথে পুরো লিসনটা লিখে নিয়েছে, বিলিভ মি, যে কিচ্ছু লিখে নাই তার তুলনায় যে লিখে নিয়েছে পুরোটা, সে কমপক্ষে 1 গুণ বেশি বুঝছে আজকের ক্লাসটা। আপনি বিশ্বাস না করলেও আমি জানি। তার মানে আপনি শিখবেন রাইটিং বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ভাই, আপনাকে বলার প্রয়োজন নেই, আপনাকে নিজেই লিখতে হবে। আপনি যত লিখবেন আমার সাথে, তত নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবেন। অনেক ওয়ার্ড নতুন না, আপনি আগে থেকেই জানেন কিন্তু ব্যবহার করা হয়নি, মরিচা ধরে গেছে। লেখার কারণে ওয়ার্ডটা আপনার কাছে ধারালো ওয়ার্ড হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, অনলাইন কোর্সের একটা বিষয়, লিখতে চায় না কেউ, প্রায় কেউই লিখতে চায় না। কোর্স শেষ হয়, কিছু শেখে না, বলে অনলাইন কোর্সে কিছু শেখা যায় না। আমি গ্যারান্টি দিব, আমার কোর্সে আমি যতগুলো ডিরেকশন দিব, যদি প্রত্যেকটা ডিরেকশন কেউ ফলো করে, আমি 500% গ্যারান্টি দিব সে রাইটিং এর বস হয়ে বের হবে এই কোর্স থেকে। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। সম্ভব এটা, শুধু ডিরেকশন ফলো করবেন। তাহলে আজকের এই ক্লাস থেকে, আমার বকবকানি থেকে আপনাদের 3টা বিষয় আমি আবারও একটু মনে করিয়ে দেই। আমি আমার রিডিং স্কিল সমৃদ্ধ করব কিভাবে? প্রথমে আমি একটা প্যাসেজ সিলেকশন করব। আচ্ছা, তারপরে আমি কি করব, প্যাসেজটা একবার পড়ে যাব। রিডিং করার সময় কোন ওয়ার্ডের মিনিং জানি না, সেটা নিয়ে আমার দুঃখ পাওয়ার দরকার নেই, কষ্ট পাওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই। আমি জাস্ট একবার পড়বো মেইন কাহিনীটা বোঝার জন্য। আচ্ছা, এরপরে আমি কি করব,
মূল কথাকে বাংলায় লিখবো আমি বনসাইয়ের মতো করে, ছোট্ট করে রূপ দিব। তারপর আমি সেটাকে ট্রান্সলেট করব ইংলিশে, ট্রান্সলেশন ইনটু ইংলিশ। এরপরে আমি সেই ইংলিশ অংশটুকুকে আবার, এটাকে আমি আবার মিনিমাইজ করব, কমাবো, 70 থেকে 100 শব্দের মধ্যে আমি নিয়ে আসবো। চাইলে আপনি আরো কম ওয়ার্ডে লিখতে পারেন। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার রিডিং সমৃদ্ধ হবে। এর সাথে আরেকটা কাজ করতে পারলে খুব ভালো হয়। প্যাসেজ সিলেকশন করার পর আপনি পড়বেন, আগে এক ঝলক আইডিয়া নেবেন, নেওয়ার পরে আপনি কি করবেন, নতুন নতুন যে ওয়ার্ডগুলো আছে, নিউ ওয়ার্ডস, এগুলো আপনি শিখে নেবেন। তাহলে প্রথমে প্যাসেজটা হাতে নেবেন, একবার পড়বেন, তখন ওয়ার্ড মিনিং জানার দরকার নেই। একবার পড়ার সময় যে ওয়ার্ডগুলো আপনি মিনিং জানেন না আন্ডারলাইন করে যাবেন। তারপরে মোবাইল ডিকশনারি কিংবা আমার লেকচার শিট যাই হোক, সেখান থেকে নতুন ওয়ার্ডগুলো শিখে নেবেন। ওয়ার্ড যখন শেখা শেষ, তখন প্যাসেজটা আরো একবার পড়বেন, তখন আপনি আরো ভালো বুঝবেন। নিউ ওয়ার্ড গুলো পড়ার সময় আপনার চুক্তি নেওয়ার দরকার নাই যে এটা মুখস্থ করতে হবে। জাস্ট ধরেন আপনি 50টা ওয়ার্ড বের করছেন নতুন, আপনি 50টা ওয়ার্ড 2-3 বার পড়ে নিবেন, মুখস্থ হলে হোক না হলে নেই, জাস্ট 2-3 বার পড়বেন। পড়ার পর প্যাসেজটা আবারও পড়বেন, তখন দেখবেন প্যাসেজটা আপনি আরো ভালো বুঝতেছেন। এরপরে প্যাসেজের মূল থিমটাকে আপনি বাংলায় লিখবেন, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, তারপর সেটাকে মিনিমাইজ করে 70 থেকে 100 ওয়ার্ডে নিয়ে আসবেন। যদি বলি স্টেপ কয়টা, স্টেপ হলো প্যাসেজ সিলেকশন 1, রিডিং 2, নিউ ওয়ার্ড কালেকশন 3, আবারও পড়া, তারপর মূল কথাকে বাংলায় লেখা 4, ট্রান্সলেশন 5, মিনিমাইজেশন 6। এই 6টা স্টেপে যদি আপনি একটা প্যাসেজ সলভ করতে পারেন, বেশি না, এরকম যদি আপনি 20টা প্যাসেজ সলভ করতে পারেন, আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিব, আপনি বাংলাদেশের কিংবা বিশ্বের যে কোনো রাইটিং বা কম্পিটিটিভ এক্সাম আপনি ফেস করেন, আপনার রিডিং পার্ট নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আইএলটিএস এর রিডিং বলেন, কিংবা বিসিএস রিটেনের ক্ষেত্রে বলেন, ব্যাংক রিটেনের ক্ষেত্রে বলেন, কিংবা ইংলিশ নিউজ পেপার পড়ার ক্ষেত্রে বলেন, রিডিং এ আপনি আটকাবেন না, এটা গ্যারান্টি আমি দেবো, যদি 20টা প্যাসেজ এভাবে সলভ করা যায়। পারবেন আমার সাথে থাকতে 20টা প্যাসেজ নিয়ে? যারা পারবেন চ্যাট বক্সে ইয়েস লিখেন। কয়জন ইয়েস আছেন? ইনশাল্লাহ স্যার পারবো। পারবেন। শেখার জন্য তো স্যার আসছি, শিখতে এই যে হবে একজন স্যার। লিখছে কয়েকটা ওয়ার্ড লিখতে গিয়ে বারবার লিখতে গিয়ে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম। মরিয়ম, কথা বলতে পারছি না কিন্তু সে মেসেজে লিখেছে, থ্যাংক ইউ, ফাইন। তাহলে খেলা শুরু হয়ে গেল। আজকে থেকে আমি একটা প্যাসেজ পড়াই দিলাম। এখন আজকে আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে আরেকটা প্যাসেজ দিব, তবে হ্যাঁ এটা সত্য, আপনাদেরকে হোমওয়ার্কে যে প্যাসেজটা দিব সেটা এর থেকে অনেক সহজ হবে। আমি পড়াবো কঠিনগুলো, আপনাদের জন্য দিব সহজগুলো। প্রথম দিকে সহজ প্যাসেজগুলো সলভ করবেন, করে আপনারা হচ্ছে আমাকে হোমওয়ার্ক হিসেবে দিবেন। আমি কি হোমওয়ার্ক চাচ্ছি, আমি একটা সামারি চাচ্ছি, প্যাসেজটা পড়ে আমাকে একটা সামারি দিবেন। আপনাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা জিনিস দেখাই। আমার অনলাইনে একটা জুনিয়র ইংলিশ কোর্স আছে, মানে আমি সেখানে বাচ্চাদেরকে পড়াই, ছোট ছোট বাচ্চা যারা 5-6 পড়ে, ওদেরকে আমি এই প্যাসেজটা পড়াইছি গত ক্লাসে। ওদেরও রিডিং এর ক্লাস হয়। মেহেরজান lives in a slum on the Shirazganj town protection embankment. Her polythene roof shelters look like a cage. She is nearly 45 but looks more than her age. এটা ওদের জন্য ঠিক আছে, তাও কিন্তু এটা মোটামুটি ভালোই কঠিন। এটা দেখেন, the whispering wind from the river Jamuna makes the fire unsteady. The dancing flames remind Meherjan of the turmoil of in her life. মোটামুটি কঠিন। এটা ক্লাস 5 এর বাচ্চারা এটা সলভ করছে। স্যার এটার জন্য তো এটা ভালোই কঠিন। কঠিন, কিন্তু জানেন আমার এই বাচ্চাগুলো এটা খুব এনজয় করছে। এদেরকে আমি এই প্যাসেজের সবগুলো ওয়ার্ড এরকম করে লিখে দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম সহ। আজকে ওদের ক্লাস ছিল, ক্লাসে যাদেরকে যা জিজ্ঞেস করি, ওরে বাবা ওরা তাই বলে দেয়। মানে আমার কাছে মনে হয়েছিল যে ওরা নাইসে নাইসে শিখতেছে, নেচে নেচে শিখতেছে সব। তো কার জন্য কোনটা উপযোগী এটা আমি বুঝি। তাহলে দেখেন, বাচ্চারাই যদি এত কঠিন জিনিস প্র্যাকটিস করতে আনন্দ পায়, আপনি তো ভাই বাচ্চার বাপ মা, সে কথার কথা আর কি।
অনেকে বিয়ে শাদী করলে এমন হইতো। সো আপনাদেরকে একটু কঠিন জিনিসগুলো ডিল করতে হবে, আমি হেল্প করব, সমস্যা নেই। তাহলে আজকে যে প্যাসেজটা আমি পড়াইলাম, এই প্যাসেজটার ওয়ার্ড মিনিং থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিম সব শিটে থাকবে। তার সাথে আমি এরকম একটা প্যাসেজ আপনাদেরকে দিব, যে প্যাসেজটার বাংলা মিনিংও আমি দিয়ে দিব। আপনাদের কাজ হলো বাংলা মিনিং পড়ে ওয়ার্ডগুলো শিখে শুধু একবার সামারি লিখবেন। মানে আমি আপনাদেরকে যে প্যাসেজটা দিব, ধরেন এটাই সেই প্যাসেজ, এটাই সেই প্যাসেজ, এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং দেওয়া থাকবে। প্যাসেজের নিচে গিয়ে আপনি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম পাবেন। আপনার কাজ হলো এগুলো সব পড়া শেষ করে শুধু সামারিটা লেখা। সামারি লেখার জন্য আপনি কি করবেন, খাতায় পুরোটা পড়ে যা বুঝলেন সেটাকে আগে সংক্ষেপে বাংলায় লিখবেন, মূল কথাগুলো। তারপর আপনি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন। এর পরের ধাপটা কি, কে বলতে পারবে? বাংলায় সামারি লিখে ইংলিশে ট্রান্সলেট করছেন, তারপরের ধাপটা কি? মিনিমাইজিং স্যার। রাইট, মিনিমাইজিং করা। ছোট করতে হবে। এখন এটাকে আপনি আরো ছোট করে 70-80 ওয়ার্ডের মধ্যে নেবেন, আর আমাকে ছবি তুলে পাঠাবেন এই মিনিমাইজ করা সামারিটা। 4-5 বাক্যের মধ্যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আমি প্যাসেজটা খুব সহজ করে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা যেন ভয় না পান। আর আরেকটা বিষয় না বললেই নয় ভাই, আপনি শিখতে আসছেন, আপনি শুধু আমার কাছে না, যে কোনো জায়গায় যখন শিখতে যাবেন, আপনার মেন্টরকে মানে আপনার টিচারকে প্রয়োজনে বলে নিবেন যে আমাকে আপনি সেই বিষয়গুলোই একটু শেখান যেগুলো সবার কাছে কঠিন লাগে, আমি ওগুলো শিখতে চাই। দেখেন, আপনি সারা জীবন যা জানেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ভাই, আপনি সারা জীবন যে নিয়মটা জানেন ওইটাই যদি আমার কাছে আইসা আপনি পড়েন, আপনার সময় অপচয়, অর্থের অপচয়, আমার কাছে মনে হয় মেধারও অপচয়। কি বলেন? ঠিক। তাহলে শুরু হয়ে যাক। মাস্ট, আচ্ছা জি লিখেছি, কমেন্ট গুলো পড়তেছি একটু। ভাল লাগছে, ইয়েস 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 ইয়েস, পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমিন 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 আমিন। যারা যারা ইয়েস লিখেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। যাদের মনের মধ্যে শয়তান লেগে আছে, শয়তান অনুপ্রেরণা দেয় না লেখার, আল্লাহ তাদের শয়তানটাকে তাড়িয়ে দাও, আমিন আমিন আমিন। আচ্ছা, হ্যাঁ, অনেকে পড়তে বসলে শয়তান এসে চাপ দেয়। আচ্ছা, তো শয়তান তাড়ানোর জন্য দোয়া পাঠ করে নেবেন, পড়ার টেবিলে বসার আগে দোয়া পাঠ করে নেবেন, দোয়া করবেন। যারা ইসলাম ধর্মের আছেন, অন্য ধর্মের, যার যে ধর্ম সেই ধর্ম পালন করবেন। যারা ইসলাম ধর্মের আছেন, উঠতে বসতে দোয়া, প্রয়োজনে একটা দোয়ার বই বাজার থেকে কিনে নেবেন। পড়ার টেবিলে বসার আগে শয়তান তাড়ানোর দোয়া পড়ে নিবেন, পাঠ করে নিবেন। ঘুমানোর আগে দোয়া পড়ে নিবেন। ঘুম থেকে ওঠার পর দোয়া পাঠ করবেন। ওয়াশরুমে যাওয়ার পূর্বে দোয়া পাঠ করবেন। আর মানুষকে দেখা মাত্রই সালাম দিবেন, বিশেষ করে যারা নামাজ কালাম পড়েন না, তারা অ্যাটলিস্ট অন্যভাবে একটু নেকি অর্জন করার চেষ্টা করবেন। আপনার সামনে ছোট বড় যা আছে সবাইকে আপনি সালাম দিবেন, চুক্তি ভিত্তিক। আমি আমার জুনিয়র স্টুডেন্ট গুলোকে পড়াই, সিনিয়র স্টুডেন্ট পড়াই, যাদেরকেই পড়াই, আমি সবাইকেই সালাম দিই, চেষ্টা করি। কারণ আমি জানি আমার মা আমার বলছে, বাবা সালাম দিলে তুমি বেশি নেকি পাবা। আমি তো ভাবি, তো 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তে পারি না, তাহলে কি করা যায়, কিছু ভালো অ্যাটলিস্ট কিছু করি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আমি আপনাদের পিডিএফ শিটটা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিব, হতাশ হবেন না, আমি বলছি হতাশ হবেন না। আজকে রিডিং ক্লাস থেকে আপনার 5% অর্জন, সমস্যা নেই, আগামী ক্লাসে আরো 5% হোক, এভাবেই আপনার 100% অর্জন হবে ইনশাআল্লাহ। আর গ্রুপের মধ্যে যারা প্রথম লেকচার গুলো করেননি, মিস করছেন, তাদেরকে আমি বলবো গ্রুপে যে কয়টা ক্লাস আছে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবেন, লেকচার 1 থেকে শুরু করবেন। এই ক্লাসগুলো করলে আপনার কনফিডেন্স বাড়বে, লেকচার 1, 2 এভাবে দেখে নেবেন। হ্যাঁ, আর আপনাদের সাথে আমি আরো 2-1টা ক্লাস নিব, নেওয়ার পর একটা সলভ ক্লাসে যাব, তখন ব্যক্তিগতভাবে কার কি প্রবলেম আছে সেটা নিয়ে সমাধান করব ইনশাআল্লাহ। যারা আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা এখনো কেনেননি, তারা আমার বইটা কিনে নিতে পারেন, 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। বই না কিনলে আপনার প্র্যাকটিস করা একটু কষ্ট হবে। তবে হ্যাঁ, যদি আপনার কাছে আমার বইয়ের থেকেও ভালো কোনো বই থাকে প্র্যাকটিস করার মতো, তাহলে আর আমারটা কিনতে হবে না। বই কেনার জন্য এটা হোয়াটসঅ্যাপে নক করবেন, 01605299524, এটা হোম ডেলিভারি পাঠিয়ে দিবে আপনাকে বাসায়। বইয়ের মধ্যে
অনেক ওয়ার্ড মিনিং ভোকাবুলারি আছে, সেন্টেন্স ভেঙে ভেঙে অনুবাদ আছে, প্রচুর প্র্যাকটিস আছে, মানে একটা কমপ্লিট বই রাইটিং এর জন্য। আপনার কাছে বইটা কেনার পর যদি বইটা ওভারঅল দেখে নেন, আপনি নিজেই আমাকে বলবেন যে স্যার বাংলাদেশে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার মতো বই এটা অদ্বিতীয়। এখন শুনে চাপা মনে হবে, মানে বইটা খুলে পড়ার পর আপনি নিজেই আমার এই বিজ্ঞাপন প্রচার করবেন। যদি 2-4টা বই পড়ে থাকেন তাহলে আপনার মনে হবে যে এটা অদ্বিতীয় বই। সবার জন্য শুভকামনা রইলো। আজকে ভালো থাকেন, প্রচুর ক্ষুধা লাগছে, খাবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো কথা বলবো। আসসালামু আলাইকুম।